হয়েছে, কত লড়াই করতে হয়েছে। এই মাঠের এই জমি, সেই জমিকে আমাদের কৃষকেরা লিখে দিয়েছেন, আপনারা সভা করুন। তাদের তৃণমূল ভয় দেখিয়েছে, তাদের অধিকারীরা ভয় দেখিয়েছে, তারা ভয়ের দমেনি আমাদের সভা করার অনুমতি দিয়েছে। তখন তৃণমূল কি করছে? পাশের জমির কৃষককে ধরে নিয়ে এসে কমপ্লেন করছে যে কি না আমাদের জমির ওপর দিয়ে মানুষ চললে জমি নষ্ট হয়ে যাবে। আর আজকে আমি আপনাদের জানাচ্ছি, দুদিন পরে রামপুরহাটে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সভা, সেখানে 70 বিঘার ফসল নষ্ট হয়েছে, সেখানে 70 বিঘা ফসল নষ্ট হয়েছে। পরশুদিন আমার সঙ্গে এই জেলার এসপির কথা হচ্ছিল। এসপি আমাকে বলছে আমি কি করে পারমিশন দেব, অন্য কৃষকরা আপত্তি করছে। আমি এসপি কে বললাম ওই কৃষকদের আমার কাছে পাঠিয়ে দিন, ওদের আপত্তি আমরা অগ্রাহ্য করব না, ওরা আপত্তি প্রত্যাহার করে নেবে। কিন্তু সেই লোকগুলোকে এসপি খুঁজে পেল না, আমাদের পাঠাতে পারলো না। আর যেই না আমরা একটু প্রেসার দিলাম, তারাও ভ্যানিশ হয়ে গেল, সেই কৃষকদের আর খুঁজে পাওয়া গেল না। তাহলে কেন, কিসের এত ভয়? দিলীপ দা এখানে সভা করতে এসেছিলেন এই জেলাতে, পূর্ব মেদিনীপুর জেলায়, বলে গেছেন অধিকারী ব্রাদার্স অ্যান্ড সন্স। তো অধিকারী ব্রাদার্স অ্যান্ড সন্স এরপরে ভ্যানিশ হয়ে যাবে। আজকে অমিত শাহ আসছে, এরপরে সিবিআই আসবে। আজকে অমিত শাহ আসছে, আর এরপরে সিবিআই আসবে। নিশ্চিন্তে থাকুন, বিজেপির লোককে হোটেল দেবেন না, বিজেপির মঞ্চ তৈরির লেবার দেবেন না, বিজেপিকে মঞ্চ তৈরির ডেকোরেটর দেবেন না। কড়ায় গন্ডায় উসুল করব। যত ইঞ্চি জায়গা কেড়েছেন তত মাইল জায়গা দখল করব, এই কথা আপনাদেরকে বললাম। একজন বড়বার বেড়েছে, এখানকার সাংসদ দীঘার হোটেল বাবাদের পর্যন্ত ধমকেছে, চমকেছে। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, বয়স তো অনেক হলো, বেশি বার বাড়বেন না। একটা টোকা দিলে ফু করে পড়ে যাবেন, ঝড়ে উড়ে যাবেন। আপনারা তো কয়েকদিন আগে অবধি এখানে মাফিয়াগিরি করতেন, এখন না হয় সাংসদের কথা ভাবছেন, এখন না হয় সাংসদ হয়েছেন। 2-4 দিন দৌড়াদৌড়ি করুন, এই লোকসভা নির্বাচনের পরে আর সাংসদ থাকবেন না। আমি বলেছিলাম, আমরা বলেছিলাম অমিত শাহর সভা করব, যদি হেলিকপ্টার নামতে দেয় তবেও করব, আর হেলিকপ্টার নামতে না দিলে তবেও করব। আমরা তার জন্য এখানে সভা করছি। এখানে অনেক দিন পরে বিজেপির এত বড় সভা হচ্ছে, হাজার হাজার মানুষ এখানে প্রবেশ করেছেন। মানুষ আজকে অমিত ভাই শাহর কথা শুনতে আসছেন, মানুষ আজকে দিলীপ দার কথা শুনতে আসছেন, মানুষ আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের কথা শুনতে আসছেন। আমরা শুধু বলতে চাই, এখানে অধিকারী ব্রাদার্স এন্ড সন্স তারা কি করলো? এখানকার মানুষ কেন অন্য রাজ্যে যাচ্ছে কাজের সন্ধানে? কেন এখানকার মানুষ অন্য রাজ্যে যাচ্ছে চাকরির সন্ধানে? কেন এখনকার মানুষ অন্য রাজ্যে যাচ্ছে চাকরির খোঁজে? এই প্রশ্ন আমি করতে চাই। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি সমস্ত মানুষকে বলতে চাই যে আজকে এই লড়াই অস্তিত্ব রক্ষার লড়াই। আমাদেরকে মাঠ দেবেন না, আমাদেরকে হোটেল দেবেন না, আমাদেরকে জল দেবেন না, আমাদেরকে মঞ্চ তৈরির লেবার দেবেন না। কিন্তু আমরা আজকে সভা করে দেখিয়েছি, শুভেন্দু বাবুদের যদি ক্ষমতা থাকে এর থেকে বড় সভা করে দেখাক, যদি ক্ষমতা থাকে এর থেকে বড় সভা করে দেখাক। এখানকার শুভেন্দু অধিকারী গেছিল উত্তর দিনাজপুরের দাড়িভিটে কেন গেছিল? সেখানকার 2জন ছাত্রকে পুলিশ গুলি করে খুন করেছে, সেখানে পৌঁছেছিল। কেন পৌঁছেছিল? মানুষকে উত্তেজিত করবে, মানুষকে আক্রমণ করবে, মানুষকে রাস্তায় নামাবে। কিন্তু সেখানকার মহিলারা ঝাঁটা নিয়ে শুভেন্দু অধিকারীকে এমন তাড়া করেছে, সেখান থেকে পালিয়েছে, কাঁথিতে আশ্রয় নিয়েছে। আর বেশি দিন নয়, বেশি দিন এই কাঁথি থাকবে না। কাঁথির দুর্গ আমরা ভাঙবো, আর আজকে তার সূত্রপাত অমিত ভাই শাহর নেতৃত্বে হচ্ছে। আমাকে প্রশ্ন করেছিলেন কেন্দ্রীয় নেতারা, এত বড় মাঠ কি ভরবে? আমি বললাম মাঠও ভরে যাবে,
রাস্তা উঠে উপচে পড়বে, হাজার হাজার যুবক আসবেন। সেই যুবকরা পৌঁছেছে, মানুষ আজকে পৌঁছেছে। তার জন্য আসুন বন্ধুগণ, অমিতজির সভায় যোগদান করুন। আর একটি কথা বলে আমি এই সভা শেষ করব। ভারতীয় জনতা পার্টির সরকার আয়ুষ্মান ভারত প্রকল্প করেছে, প্রত্যেকটা গরিব মানুষের বিনা পয়সায় চিকিৎসার ব্যবস্থা করেছে। ভারত সরকার টাকা দিয়েছে। দিদিমণি পৌঁছে পৌঁছে তার লোকেরা পৌঁছে পোস্ট অফিসে বলছে আয়ুষ্মান ভারতের কার্ড বিলি করা যাবে না, মোদির কার্ড বিলি করা যাবে না। তৃণমূল কংগ্রেসের লোকেরা আপনার বিনা পয়সায় চিকিৎসার কার্ড আটকে রেখেছে, আপনার কার্ডকে আটকে রেখেছে। আপনারা লক্ষ্য রাখুন, তৃণমূলের যে নেতা আপনার কার্ড আটকে রেখেছে তাকে ধরে মেরে তার হাড়গোড় ভেঙে দিন, যাতে ওর আয়ুষ্মান কার্ড দরকার হয়, যাতে ওর আয়ুষ্মান কার্ডের ব্যবস্থা করতে হয়। তাই বন্ধুগণ আসুন, আজকের এই সভাকে সফল করার জন্য আমি আপনাদেরকে সকলকে গৈরিক অভিনন্দন জানাই। বলুন আমার সঙ্গে, ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আমার দুধারে যে বক্সগুলো আছে ওই বক্সের স্ট্যান্ডের উপরে কেউ উঠবেন না, ওই পড়ে গেলে কিন্তু অসুবিধা হবে। চোঙা বা বক্সের স্ট্যান্ডের সামনে কেউ উঠবেন না। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন, একটু বাঁদিকে চেপে আসুন। অনেকে যারা আছেন বাঁদিকে জায়গা আছে, বাঁদিকে একটু চলে আসুন, জায়গা বাঁদিকে আছে, চলে আসুন। আরো লোক ঢুকছে কিন্তু। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন পশ্চিমবঙ্গের বর্ষিয়ান নেতা ভারতীয় জনতা পার্টির এবং পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টির কোর কমিটির সদস্য মাননীয় শ্রমিক ভট্টাচার্য। মাননীয় সভাপতি শ্রী দিলীপ ঘোষ, মঞ্চে উপস্থিত শ্রী রাহুল সিনহা, শ্রী মুকুল রায়, শ্রী সায়ন্তন বসু, শ্রদ্ধেয় শ্রী কৈলাস বিজয়বর্গীয়, শ্রী অরবিন্দ মেনন, শ্রী জয় ব্যানার্জি, শ্রীমতী লকেট চ্যাটার্জি, এখানে উপস্থিত আমার এই জেলার সভাপতি, মঞ্চে উপস্থিত ভারতীয় জনতা পার্টির আমার সহকর্মী বন্ধুগণ। দেখুন, এই জেলা, এই মাটি বাংলার মধ্যে নির্দিষ্ট একটা রাজনৈতিক তথা সামাজিক অবস্থান রাখে। এই মাটিতে দাঁড়িয়ে একদিন স্বাধীন সরকারের ডাক দিয়েছিলেন বিপ্লবীরা। ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, ইংরেজদের আগ্রাসনের বিরুদ্ধে গণতন্ত্রের খোঁজে পথে নেমেছিলেন এই মেদিনীপুর জেলার মানুষ। এই পিছাবনিতে মহিলারা গুলি হজম করেছিলেন, কিন্তু তারা ব্রিটিশের সামনে থেকে অবরোধ তুলে নেননি। আমরা এখানে সুশীল ধারার আন্দোলন দেখেছি, আমরা এখানে বীরেন শাসমলকে দেখেছি, আমরা এই কাঁথিতে ইতিহাসে নেতাজি সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক অবস্থান দেখেছি। আমরা এখানে দাঁড়িয়ে মহাত্মা গান্ধীকে লবণ আন্দোলনের নামে পথে হাঁটতে দেখেছি। আবার এই জেলায় এক সময় চরম বামপন্থী গণ আন্দোলনকে স্বীকার করেছে। এই জেলায় কংগ্রেসের দুর্ভেদ্য দুর্গকে সরিয়ে দিয়ে এক সময় বামপন্থীরা তাদের নির্বাচিত জনপ্রতিনিধিদের লোকসভায় পাঠিয়েছেন, বিধানসভায় পাঠিয়েছেন। মেদিনীপুর জেলার মাটি দুর্জয় ঘাঁটি বলে একে অপরের বিরুদ্ধে দিনের পর দিন স্লোগান দিয়েছেন, কিন্তু আজকে সেই মাটিতে গণতন্ত্র আক্রান্ত, সেই মাটিতে বিরোধীদের কণ্ঠস্বর বাজেয়াপ্ত করা হয়েছে। আমরা সেই মাটিতে দাঁড়িয়ে আপনাদের সামনে প্রতিবাদ করতে চাইছি। 7ই ডিসেম্বর আমাদের যাত্রা শুরু করবার কথা ছিল সুদূর কুচবিহার থেকে। উদ্বোধন করতে আসছিলেন আমাদের সর্বভারতীয় সভাপতি মাননীয় শ্রী অমিত শাহ। সেই সভার ভবিষ্যৎ কি হয়েছে, যাত্রার ভবিষ্যৎ কি হয়েছে, পরিণতি কি হয়েছে মানুষের কাছে অজানা নয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, তৃণমূল কংগ্রেস মনে করেছিল যে 7ই ডিসেম্বর কুচবিহারের মাটিতে পদ্ম ফুল ছিঁড়ে ফেলে তারা বসন্তের আগমনটাকে সম্পূর্ণ আটকে দেবে। কেউ যদি মনে করে থাকেন বাগানের সব ফুল ছিঁড়ে দিয়ে বসন্ত আশাকে চিরতরে বন্ধ করে দেবেন, তিনি মূর্খের স্বর্গে বাস করেছিলেন।
আজকে এই কাঁথির মাঠ প্রমাণ করে দিচ্ছে বসন্ত এসে গেছে, শীত বিদায় নিয়েছে, তৃণমূলের ঘন্টা বাজছে। গণতন্ত্রের প্রাথমিক শর্তই হলো রাইট টু ডিসেন্ট, প্রতিবাদ করবার অধিকার। আমি আমার মতো করে কথা বলবো, আমি আমার দলের পতাকা নিয়ে প্রতীক নিয়ে রাস্তায় নামবো। আমি তৃণমূলের বিভাজনের রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বলবো, এই পথ বিভাজনের পথ, সংঘর্ষের পথ, সাম্প্রদায়িক পথ, আমরা সমন্বয়ের পথে যেতে চাই, আমরা উন্নয়নের পথে যেতে চাই। আমরা রাস্তায় দাঁড়িয়ে আমাদের পতাকা নিয়ে মিটিং করব, মিছিল করব। যেভাবে সমস্ত পশ্চিমবঙ্গের অর্থনীতিকে একটা অন্ধকার গলির মধ্যে বর্তমানের সরকার ঢুকিয়ে দিয়েছে, রাজ্য সরকার, আমরা সেখান থেকে বার করে আনতে চাই। এই কথা বলবার সুযোগ আমাদের করে দিতে হবে। যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিলেন, সেদিন তার সামনে ইস্যু ছিল একটাই, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা চাই। আজকে দীর্ঘদিন পরে সেই ইস্যুই মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে এসে দাঁড়িয়েছে, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি। আমরা কথা বলতে চাই, আমরা প্রতিবাদ করতে চাই। আমরা পঞ্চায়েত নির্বাচনে, বিধানসভার নির্বাচনে, লোকসভার নির্বাচনে, মিউনিসিপ্যালিটির নির্বাচনে, আমরা যে কোনো স্বায়ত্তশাসিত সংস্থার নির্বাচনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। আমরা এই অবস্থার পরিবর্তন চাইতে মানুষের সামনে এসেছি। আমরা আপনাদের সামনে দাঁড়িয়ে বলতে এসেছি যে বাংলার প্রত্যেকটি গণতান্ত্রিক মূল্যবোধের মূলে কুঠারাঘাত করেছে বর্তমানের সরকার। সিপিএম এর অত্যাচারের বিরুদ্ধে, নীতিহীনতার বিরুদ্ধে, বর্বরতার বিরুদ্ধে, পুলিশকে দলীয় স্বার্থে ব্যবহার করে প্রশাসনের রাজনীতিকরণের মধ্যে দিয়ে যারা বাংলার মানুষের বুকের ওপর একটা কালো পাথর নামিয়ে এনেছিল, তার থেকে মুক্তি পাওয়ার জন্যই মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছিলেন। আজকে সেই তৃণমূল কংগ্রেস নিজেদের সার্বিক ব্যর্থতা থেকে দূরে সরিয়ে রেখে আজকে দিল্লির দিকে আঙুল তুলেছেন। যেদিন ক্ষমতায় আসেন সেদিন রাজ্যের ঋণের পরিমাণ ছিল 1,92,000 কোটি টাকা। আজকে সেই রাজ্যের ঋণের পরিমাণটাকে 3,65,000 কোটি টাকায় নিয়ে গেছে বর্তমানে তৃণমূল সরকার। এ রাজ্যে কোথাও কোনো বিনিয়োগ নেই, এ রাজ্যে কোথাও বড় শিল্পায়নের কোনো সম্ভাবনা নেই, রাজ্য সরকারের কোনো জমি নীতি নেই। একজনের পর একজন শিল্পপতি যারা মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে মঞ্চ আলোকিত করছেন, যারা মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে বলছেন বাংলায় বিনিয়োগের এক অভিনব পরিবেশ তৈরি হয়েছে, তারাই রাতের অন্ধকারে পার্শ্ববর্তী রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন, এখান থেকে পুঁজি সরিয়ে ভিন্ন রাজ্যে সরিয়ে নিয়ে চলে যাচ্ছেন। এই ফ্লাইট অফ ক্যাপিটালকে রাজ্য সরকার নিয়ন্ত্রণ করতে পারেনি। এই রাজ্য সরকার নতুন বিনিয়োগ আনতে পারেনি, শিল্পায়নে প্রাণের স্পন্দন আনতে পারেনি, কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারেনি। এই সরকার অনুদান নির্ভর একটা বাঙালি জাতি তৈরি করছে। এই সরকারের কোনো কোথা থেকে আসছে সেই অতীতের স্মৃতি নেই, কোথায় দাঁড়িয়ে আছে সেই বর্তমানের গতি নেই, কোথায় নিয়ে যাবে বাংলাকে নেই সেই ভবিষ্যতের ঠিকানা। এই সরকার খেলা মেলা মোচ্ছবের সরকার। আর এই সরকারের জবাব দেওয়ার জন্যই আজকে আপনাদের সামনে আসছেন আমাদের নেতা অমিত শাহ। মালদায় সভা করেছেন কয়েকদিন আগে। মালদায় সভা করবার সঙ্গে সঙ্গে চিরকালের গনি খানের মিথ ভেঙে গনি খানের বাড়ির লোক মৌসম বেনজির তিনি দিদির কোলে ঝাঁপ দিয়ে পড়লেন, হায় মা তো ক্ষমা করো মোরে, সন্তান তব ফিরিয়াছি ঘরে। শুধু অমিত শাহের উপস্থিতি মালদার 40 বছরের রাজনৈতিক প্রবাহমানতাকে শেষ করে দিল। আজকে আসছেন কাঁথিতে। কার অধিকার রক্ষা করবেন, কার অধিকার কিভাবে রক্ষিত হবে, কয়েকদিনের মধ্যে আপনারা দেখতে পাবেন নতুন অবস্থা। কিন্তু আমি একটি কথা বলে খালি আমার বক্তব্য শেষ করছি। দেখুন, সামনে যে নির্বাচন, সেই নির্বাচন লোকসভা নির্বাচন। এই নির্বাচন বিধানসভা নির্বাচন নয়, মিউনিসিপ্যালিটির নির্বাচন নয়। এই নির্বাচনে বাংলার আসনের কোনো পরিবর্তন হবে না। এই নির্বাচন হচ্ছে জিএসটির বনাম অনার সৃষ্টির নির্বাচন। এই নির্বাচন স্থায়িত্ব বনাম অস্থিরতার নির্বাচন। এই নির্বাচন হচ্ছে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। এই নির্বাচন হচ্ছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি এনডিএর বিরুদ্ধে সারা ভারতবর্ষের অস্থির
অদূরদর্শী রাজনৈতিক শক্তির সংঘবদ্ধ লড়াইয়ের নির্বাচন। এই নির্বাচনের মধ্যে দিয়ে আমাদের মায়া কাটিয়ে দিদি আমাদের ছেড়ে যেতে চলে যাচ্ছেন। দিদি বলছেন আর বাংলায় থাকবো না, বলছেন আমি দিল্লি যাব। কিন্তু আমরা বলছি আপনি যাবেন না। আমরা আপনাকে ভালোবাসি, এত ভালোবেসে কাছে টেনে এনেছি। আমরা 2011 জিতিয়েছি, 2016 থাম্বিং মেজরিটি দিয়েছি। আমরা বলছি দিদি আপনি এখানে থাকুন, আপনি আমাদের ছেড়ে যাবেন না। হৃদমাজারে রাখিব, ছেড়ে দিব না। আমরা দিদিকে ছাড়বো না, দিদিকে আমরা রাখবো, কাঁথিতেই রাখবো। দিদিকে আমরা 2021 সাল পর্যন্ত নবান্নয় রাখবো, একটু কমিয়ে দিয়ে নাপবো। ওই 42 থেকে 20-র নিচে টেনে এনে দিদিকে আমরা বাংলায় আটকে রাখবো। আমরা এত তাড়াতাড়ি আমাদের ভালোবাসার মায়াজাল ছিঁড়ে যাতে দিদি বেরিয়ে না যেতে পারেন, আমরা সেদিকে রক্ষা করব। দেখুন, যত মঞ্চই তৈরি হোক, যত নবরত্নকারী আর 5 মিশেলের সরকার তৈরি হোক না কেন, আর যে যার দিকে তাকিয়ে একটু মৃদু করে বলুক না কেন কহো না প্যার হ্যায়, তারপরেও এইসব জোট থাকবে না। কালের দেওয়ালে লেখা হয়ে গেছে 2019 সালের দিল্লির লাল কেল্লা থেকে জাতিকে সম্বোধন করবেন নরেন্দ্র দামোদর দাস মোদী। ধন্যবাদ। ধন্যবাদ শ্রমিক দাকে। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং এই পার্লামেন্টে পশ্চিমবঙ্গ রাজ্যের ভারপ্রাপ্ত নেতা মাননীয় মুকুল রায় মহাশয়। भारत माता की, भारत माता की। जय श्री राम। আর কিছুক্ষণের মধ্যেই পশ্চিম বাংলার তৃণমূল সরকারকে উৎখাত করার ডাক যে দিয়েছেন যে মানুষটি ভারতবর্ষের এই মুহূর্তে রাজনীতিতে অন্যতম ব্যক্তিত্ব, সেই অমিত ভাইজি একটুক্ষণের মধ্যেই হেলিপ্যাডে অবতরণ করবেন। আজকের এই সভায় উপস্থিত আছেন জেলার সভাপতি তপন মাইতি, উপস্থিত আছেন রাজ্যের সভাপতি শ্রী দিলীপ ঘোষ। আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যটাকে নতুন করে যিনি উজ্জীবিত করেছেন, সেই ভারতীয় জনতা পার্টির অন্যতম সাধারণ সম্পাদক, আমাদের রাজ্যের পর্যবেক্ষক, আমাদের নেতা, সকলের নেতা কৈলাস বিজয়বর্গীজি। মঞ্চে রয়েছেন অরবিন্দ ব্যানার্জি, ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় কমিটির অন্যতম সম্পাদক। মঞ্চে রয়েছেন আর এক অন্যতম সম্পাদক, ভারতীয় জনতা পার্টির প্রাক্তন সভাপতি রাহুল সিনহা। মঞ্চে রয়েছেন শ্রমিক ভট্টাচার্য, একটু আগে সুন্দর বক্তৃতা করে গেল। রয়েছেন সায়ন্তন বোস, রাজ্যের অন্যতম সম্পাদক জয় ব্যানার্জি, মহিলা নেত্রী লকেট চ্যাটার্জি সহ উপস্থিত জেলার সভাপতিরা। আর এই হাজার হাজার মানুষ যারা সমস্ত প্রতিবন্ধকতা থেকে কাটিয়ে যারা আজকের এই মাঠে এসেছেন অমিতজির কাছে ভাষণ শুনবেন বলেন, তাদের লাখো সেলাম জানিয়ে দু চারটে কথা বলি। বহুদিন বাদে আজকের এই সভা, এ সভা পশ্চিম বাংলায় কে ক্ষমতায় থাকবে সেই সভা নয়। আমাদের এই সভার নাম গণতন্ত্র বাঁচাও সভা। ভারতবর্ষের মধ্যে আজকে মহারাষ্ট্রে ভোট হয়, মধ্যপ্রদেশে ভোট হয়, গুজরাটে ভোট হয়, ছত্তিশগড়ে ভোট হয়, রাজস্থানে ভোট হয়। আমরা ভারতীয়
গেছি, কিন্তু কি হয়েছে না, ভারতবর্ষে গণতন্ত্রের জয় হয়েছে, মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে, একটা মানুষও মারা যায়নি, এটা হচ্ছে গণতন্ত্রের জয়। আর পশ্চিমবাংলায় নির্বাচন হলো, পশ্চিমবাংলার পঞ্চায়েত নির্বাচন, আজকে বাংলার সবচাইতে যে সমস্যায় থাক না কেন, মমতা ব্যানার্জি ডাক দিয়েছিলেন লাস্ট যে মেমোরেন্ডামটা উনি 2011 সালে নির্বাচন কমিশনে দিয়েছিলেন, সেটা বলেছিলেন রিসার্জেন্স অফ বেঙ্গল, বলেছিলেন মার্ডার অফ ডেমোক্রেসি, বলেছিলেন স্লটার অফ ডেমোক্রেসি। আর মমতা দেবী এখন সাদা শাড়ি পরে, সুন্দর চশমা পরে, হাসি হাসি মুখে বলছেন উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, উন্নয়নের জিত হয়েছে। বাবা, 100টা মানুষ মারা গেছে, যার মধ্যে 52 জন হচ্ছে ভারতীয় জনতা পার্টির কর্মী, আর আপনি বলছেন বাংলায় নাকি গণতন্ত্রটা প্রতিষ্ঠিত আছে। আর এই বাংলার গণতন্ত্রের বুকে দাঁড়িয়ে আপনি নাকি ভারতবর্ষের গণতন্ত্র পুনরুদ্ধার করবেন। আপনি নাকি ভারতবর্ষে মোদিজি নাকি গণতন্ত্রটাকে স্তব্ধ করে দিয়েছে, তাই ভোট হলে কোথাও খুন হয় না। আর আপনি 100 জন খুন করে হাতের রাতের রক্ত মেখে একদম হাসি হাসি মুখে বলছেন যে আমি বাংলায় থেকে দাঁড়িয়ে ভারতবর্ষের গণতন্ত্র রক্ষা করব। এই সদ্য সমাপ্ত একটা সার্কাস হয়ে গেল কলকাতায়, গত 19 তারিখে সদ্য সমাপ্ত সার্কাস। কি হলো দেখবেন, যখন সার্কাস আসে না রাস্তা কোনো পাড়ায়, সার্কাসে যদি ভিড় না হয় তাহলে সকালবেলা সার্কাস কোম্পানি মাইক বের করে, আর মাইক বের করে বলে আজকে সার্কাস দেখতে আসুন, আজকে সার্কাস দেখতে আসুন, আমাদের সার্কাসে সাদা বাঘ এসেছে। মমতা ব্যানার্জি সার্কাস করলেন, কে এলো? যারা যার রাজ্যে রিজেক্টেড, অখিলেশ এলো, মায়াবতী এলো, স্ট্যালিন এলো, ফারুক আব্দুল্লাহ এলো, 9 জন তাবৎ লোক এলো। আর সারাক্ষণ যারা ভারতকে শাসন করবে বলছে, যারা ভারতবর্ষকে বলছে আমরা আগামী দিন শাসন করব, 2 ঘন্টা ধরে আলোচনা হলো শুধু কি মোদি 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 মোদি, আর কোনো আলোচনা নেই, শুধু একটাই আলোচনা। 9 জন লোক হয়েছে। আমি একটা বললাম যে প্রথম দিন যদি ভারতবর্ষের সরকার হয়, তার সোমবারের প্রধানমন্ত্রীর নাম স্ট্যালিন, মঙ্গলবারের প্রধানমন্ত্রীর নাম অখিলেশ, বুধবারের প্রধানমন্ত্রীর নাম মায়াবতী, বৃহস্পতিবারের প্রধানমন্ত্রীর নাম ফারুক আব্দুল্লাহ, শুক্রবারের প্রধানমন্ত্রীর নাম মল্লিকার্জুন খার্গে, আর শনি আর রবিবার কোনো কাজ হয় না, শনি আর রবিবার এই 2 দিনের প্রধানমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি। আজকে বাংলায় দাঁড়িয়ে মমতা দেবী বাংলায় দাঁড়িয়ে গণতন্ত্রকে হত্যা করে, সারা বাংলা জুড়ে কোনো জায়গায় ভারতীয় জনতা পার্টি সভা সমিতি করতে গেলে অনুমতি নেই। শুধু ভারতীয় জনতা পার্টির করার অপরাধে আমাদের বিজেপির হাজার হাজার কর্মী আজকে জেলে আছে। ভারতীয় জনতা পার্টি করার অপরাধে আমাদের ছেলেদের নার্কোটিক ড্রাগের কেস দেওয়া হচ্ছে, রাজ্য সভাপতির ওপর আক্রমণ হচ্ছে, বাংলায় গণতন্ত্রটাকে হত্যা করা হচ্ছে। আজকে বাংলার বুকে দাঁড়িয়ে, আজকে ভারতবর্ষের মানুষকে দিকে তাকিয়ে যখন বলছেন যে আমরা যখন বলছি যে আমরা ভারতবর্ষকে চাই, আমরা ভারতবর্ষের আগামী লোকসভা নির্বাচনে সবকা সাথ সবকা বিকাশ এই স্লোগান দিয়ে
আমরা নরেন্দ্র দামোদর দাস মোদীর নেতৃত্বে মমতা দেবী একটা কথা শুনে রেখো, আমি তোমার সাথে ছিলাম। তাই আজকে পাপের প্রায়শ্চিত্ত করার জন্য সারা বাংলা ঘুরে বেড়াচ্ছি, সারা বাংলা ঘুরে বেড়াচ্ছি, সারা বাংলাতে দাঁড়িয়ে আজকে তোমার পাপের প্রায়শ্চিত্ত করছি। আমরা তখন দেখলাম বাংলার বুকে নির্বাচনে গণতন্ত্রটাকে হত্যা হচ্ছে, তখন বাড়িতে এই কাঠিতেও ভোটে সিপিএম রিগিং করত, সমস্ত জায়গায় সিপিএম রিগিং করত, কিন্তু সেই রিগিংটা ছিল চোরের রিগিং। আর সেই চোরকে তাড়াতে গিয়ে কি করলাম আমরা জানতাম, মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলায় 1,96,000 কোটি টাকার ঋণ শোধ হবে না। আমরা জানতাম মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলায় 55,000 কলকারখানা খুলে যাবে না। আমরা জানতাম মমতা ব্যানার্জির নেতৃত্বে 2 কোটি বেকার যুবকের চাকরি হবে না। তাহলে আপনারা বলবেন তাহলে কেন মমতা দেবীর পিছন পিছন ঘুরে বেড়াতেন? ঘুরে বেড়াতাম এই কারণে, বাংলায় ওই গণতন্ত্রটাকে যারা চুরি করছে তাদের তাড়াবো বলে। আর এখন দেখলাম তাড়াতে চাইলাম চোর আর নিয়ে এলাম ডাকাত। সারা বাংলায় গণতন্ত্র নামক ভিতটাকে ভেঙে চুরে চুরমার করে চুরমার করে দেওয়া হলো। বাংলায় গণতন্ত্রের ভিতটা যার নাই। সম্প্রতি 2-1টা রাজ্যে আমরা একটু ফল খারাপ করেছি, তাই সেই রাজ্যগুলোতে কিন্তু গণতন্ত্র জিতেছে। আর বাংলায় দাঁড়িয়ে 35% আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার পর আমরা কিন্তু প্রায় জিতেছি 7,000 আসনে। জেতার বড় লক্ষ্য নাই, জিতে আমাদের কর্মীদের আরাখাল তাদের রাজ্যের বাইরে পালিয়ে যেতে হচ্ছে। যারা রাজ্যের বাইরে পালিয়ে যাচ্ছে এবং তাদের এমন অবস্থা, ভাবতে পারেন যে পুরুলিয়ার আমাদের জেতা মহিলা প্রার্থী সে সন্তান প্রসব করছে পুরুলিয়ার বাইরের একটা রাজ্যে একটা ক্যাম্পে থাকার জন্য। আর মমতা দেবী আপনি হাসি হাসি মুখ করে বলছেন গণতন্ত্র জিতেছে, গণতন্ত্রের জিত হয়েছে। আপনাদের এখানে আমি সাংসদদের সম্বন্ধে বিশেষ কিছু বললাম না, এটা তুলে রেখে যাচ্ছি আগামী লোকসভা নির্বাচনের জন্য। এই কাগজটা শুধু সাংসদদের জন্য তুলে রেখে গেলাম আগামী লোকসভা নির্বাচনের প্রাক্কালে বলার জন্য। শুধু একটা কথা বলি যে মমতা দেবী, আপনি বাংলার বুকে দাঁড়িয়ে যে প্রকল্পগুলো ভারতীয় জনতা পার্টি করছে সেই প্রকল্পগুলোকে আপনি নিজের নামে চালানোর চেষ্টা করছেন। আপনারা বাংলায় দাঁড়িয়ে যে প্রকল্প মোদিজি করছেন সেই মোদিজির প্রকল্পগুলোকে আপনারা নিজের নামে চালানোর চেষ্টা করছেন। আমি কতগুলো উদাহরণ দিই। পশ্চিম বাংলায় ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী বললেন কেন্দ্রের অন্তর্দয় স্বল্প অন্ন যোজনা, উনি নাম দিলেন রাজ্যে খাদ্য সাথী। কেন্দ্রের বেটি বাঁচাও বেটি পড়াও, উনি নাম দিলেন রাজ্য কন্যাশ্রী। কেন্দ্র প্রধানমন্ত্রী বললেন আবাস যোজনা, উনি নাম দিলেন রাজ্যের নিজস্ব বাংলার বাড়ি আমার ঠিকানা বাংলার আবাস যোজনা। কেন্দ্রীয় প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা, রাজ্য নাম দিয়ে বলল বাংলার গৃহ প্রকল্প। কেন্দ্র বলল স্বচ্ছ ভারত মিশন, উনি বললেন রাজ্য মিশন নির্মল বাংলা। কেন্দ্রের আজীবিকা জাতীয় গ্রামীণ শৈশব মিশন, বললেন রাজ্যে আনন্দধারা। কেন্দ্রের আয়ুষ্মান ভারত, বলল রাজ্যের স্বাস্থ্য সাথী। কেন্দ্রের স্কিল ইন্ডিয়া, বললেন রাজ্যের উৎকর্ষ বাংলো। কেন্দ্রের মনোরেগা, বললেন রাজ্য কর্মশ্রী। কেন্দ্রের জন ঔষধি, নাম দিলেন রাজ্য ন্যায্য মূল্যের ওষুধের দোকান।
কেন্দ্র জওহরলাল নেহরু ন্যাশনাল মিশন আরবান রিনিউয়াল মিশন, রাজ্যে নাম দিলেন রাজ্য বাংলাশ্রী। কেন্দ্র ন্যাশনাল স্কলারশিপ বললেন রাজ্যের শিক্ষাশ্রী। কেন্দ্রের প্রধানমন্ত্রী সৌভাগ্য যোজনা আপনি নাম দিলেন রাজ্যের সবার ঘরে আলো। কেন্দ্রের প্রধানমন্ত্রী বললেন কৃষি সেচ যোজনা, রাজ্য সেচ বন্ধু। আমি তো এইটুকুনি বললাম, 129টা প্রকল্প আমরা এইরাম বলতে পারি, 129টা প্রকল্প আমরা এরম বলতে পারি। আমি আপনাদের কাছে শুধু বলতে এসেছি, আমাদের প্রধানমন্ত্রীর, আমাদের মুখ্যমন্ত্রীর অসীম ক্ষমতা। উনি বলেন আঁচড় কাটলেই নাকি তার দাম 50 লাখ, কিন্তু এখন আর সেই আঁচড় কাটা কেনার লোক পাওয়া যাচ্ছে না, সেই জন্য আঁচড়ও কাটা হচ্ছে না, ছবিও বিক্রি হচ্ছে না। উনি বলতেন ছবি আঁচড় কাটলেই তার দাম নাকি 50 লাখ টাকা। এখন আর আঁচড় কাটুন না, একটা লোক দেখান না যে 50 লাখ টাকা দিয়ে এই ছবিটা কিনতে এসেছেন। এবারে আপনাদের বলি, বাংলার বুকে দাঁড়িয়ে আপনি নীরব মোদীর কথা বলছেন, আপনি বিজয় বলিয়া বলছেন, কিন্তু বাংলার গরিব মানুষের কাছে, যে সমস্ত মানুষের কাছে সারদা, রোজবালি, পতুল মানুষ যারা সরকারের টাকা রেখে প্রয়াগ টাকা রেগে সর্বশান্ত হলো, কই তাদের সম্বন্ধে তো এখন আর কথা বলেন না। অনেক লোক ভাবে, কিছু কিছু মানুষের ধারণা ছিল আমার সাথে মমতা ব্যানার্জি আমি এক্ষুনি ছেড়ে দেবো, কারণ এরপর রাহুল বলবে আমাদের এক্ষুনি ছেড়ে দেবো। আমার সাথে মমতা ব্যানার্জির অনেক ঝগড়ার একটা মূল ঝগড়া, আমার মনে হয় আপনার সাংসদ অস্বীকার করবে না। মূল ঘটনা কি ছিল? মূল ঘটনা ছিল যে আমি বলেছিলাম সারদা, রোজবালি, এমপিএস যাদের নিয়ে সিবিআই তো পায়ে হেঁটে তদন্ত করতে আসছে না, তাদের তো সুপ্রিম কোর্টের নির্দেশে তদন্ত করতে আসছেই, অতএব তাদের তদন্ত করতে দেওয়া উচিত। আমাকে ডেকে বলা হয়েছিল তদন্তের সহযোগিতা করবে না, আমাকে ডেকে বলা হয়েছিল সিবিআই ডাকলে যাবে না। আমি বলেছিলাম আমি ভারতবর্ষের ল অ্যাবাইডিং সিটিজেন, অতএব আমাকে ডাকলে আমি যাব। সেই জন্যেই সারদা কেসে আমাকে যখন সিবিআই ডেকেছিল, জেরা করেছিল, আলোচনা করেছিল, তারপর কোনো কিছু না পাওয়ার পর আমাকে মুক্তি দিয়েছিল, আমি কিন্তু তাদের সাথে সহযোগিতা করেছিলাম। আবার বলছি সারদার তদন্ত হোক, সেই তদন্তে যে দোষী সাব্যস্ত হবে, যদি আমিও সাব্যস্ত হই আমার বিরুদ্ধেও ব্যবস্থা হবে, এর জন্য কোনো চিন্তার কারণ নেই। কিন্তু সারদা, রোজভ্যালির তদন্ত হোক এবং তার জন্যে যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। সামনে সাধারণ নির্বাচন, এই নির্বাচনের প্রাক্কালে দাঁড়িয়ে আজকে শুধু একটাই লড়াই, বাংলায় আগামী দিনে কি হচ্ছে? পাড়ায় পাড়ায় চলছে সিন্ডিকেট রাজ, চাকরির নামে ঘুষ, টেট পরীক্ষায় পাশের জন্য ঘুষ, কলেজে ভর্তির জন্য ঘুষ। মানুষ বের থেকে মুক্তি পেতে চাইছে, মানুষ চেয়েছিল পরিবর্তন, হ্যাঁ এসেছে পরিবর্তন। কিসের পরিবর্তন? আইন শৃঙ্খলার অবনতির পরিবর্তন, দুর্নীতির পরিবর্তন, আখের গোছানোর পরিবর্তন। তাই আজকে এখানে দাঁড়িয়ে, এই মঞ্চে দাঁড়িয়ে আমাদের আজকে এখন আর 10-15 মিনিটের মধ্যে আমাদের অমিত শাহজি এসে যাবেন। তাই আপনাদের এই বড় মঞ্চে আবার একদিন কাঁথিতে দাঁড়িয়ে আবার একবার সভা করতে আসব। সেই সভায় দাঁড়িয়ে আরো অনেক কিছু বলার আছে, বলবো। আমি আপনাদের কাছে আবেদন করছি, আপনারা যারা মমতা ব্যানার্জিকে বলে দেবেন, সাংবাদিক বন্ধুদের বলবেন, উনি তো বলছেন 42-এ 42 পাবেন। 1998-এর নির্বাচন, 99-এর নির্বাচন, 2001-এর নির্বাচন, 2003-এর নির্বাচন, 2006-এর নির্বাচন, 2008-এর নির্বাচন, 2009-এর নির্বাচন, 2011-এর নির্বাচন, 2013, 14, 16-এর নির্বাচন সামনে থেকে করেছি ওনার হয়ে। আজকে দাঁড়িয়ে বলে যাচ্ছি, মমতা দেবী যদি 20 কমে আপনাকে নামিয়ে দিতে না পারি,
তাহলে রাজনীতি করা থেকে ছেড়ে দেবো। এবং আপনারা জেনে রাখুন, ভারতীয় জনতা পার্টি আগামী লোকসভা নির্বাচনে 20-র কাছাকাছি আসন পাবে। এবং তারপর যারা সব পাঁচিলে বসে আছে না, যারা দেখবে আমাদের বিধানসভায় হার নিশ্চিত, তারা সব টপ করে একদম বিজেপির কোলে ঝুলবে। এবং 2019-এ মমতা ব্যানার্জির সরকারের পতন হবে এবং নতুন সরকার গঠন হবে। তাই আসুন আজকে আমরা আবার বলি, নরেন্দ্র দামোদর দাসের মোদীর নেতৃত্বে যে 2019-এর নির্বাচন, সেই নির্বাচনে সাথ দেওয়ার জন্যে আমরা বলুন সবকা সাথ সবকা বিকাশ। এই বলে সকলকে অনেক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। ভারত মাতা কি, ভারত মাতা কি। আমি আর একটা স্লোগান দিই, আমি বলি এবার বাংলা, আপনারা বলুন চলো পাল্টাই। আমি বলি এবার বাংলা, আপনারা বলুন চলো পাল্টাই। এবার বাংলা, এবার বাংলা। নমস্কার, ধন্যবাদ। দাদা আপনাদের উদ্দেশ্যে বলছি, এখান থেকে বেরিয়ে যাবেন, চলে যান, সামনের দিকে চলে যান, এখান থেকে সামনের দিকে চলে যান। আপনাদের উদ্দেশ্যে বলছি, এখানে নিষেধ আছে, এখানে দাঁড়াবেন না, এগিয়ে যান। ভাই এখানে জমিটা আমরা অনুমতি পাইনি, যার জন্য আমাদের এই সভাটা তারা করতে দিচ্ছিল না। আমরা তাদের কাছে লিখে দিয়েছি, যারা অনুমতি দেয়নি তাদের জায়গায় দাঁড়াবো না। তোমরা যারা আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা বলেছি, তাদের কাছে আমি একান্ত অনুরোধ করছি, মাঠের ভেতর চলে আসুন। মাঠের ভেতর অনেক জায়গা আছে, মাঠের ভেতর চলে আসুন। সামনে যারা আছেন এবং একটু একটু অনুরোধ করবো ওইদিকে। বাঁদিকটা চেপে দিন, এদিকটা একটু বাঁদিকটা চেপে দিন, তাহলে দেখবেন আরো অনেক ভালো হচ্ছে। নমস্কার, ধন্যবাদ। চলো। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি, লড়াকু নেতা, কেন্দ্রীয় ভারতীয় জনতা পার্টির অন্যতম সম্পাদক মাননীয় রাহুল সিনহা মহাশয়। ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক দৃষ্টিতে কাথি সাংগঠনিক জেলার সভাপতি ভাই তপন মাইতি, ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতা, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মুকুল রায়, মঞ্চভূমিষ্ঠ সাধারণ সম্পাদক সায়ন্তন বোস, লকেট চ্যাটার্জি, জয় ব্যানার্জি, আজকের এই বিশাল সভায় ভারতীয় জনতা পার্টির সংগ্রামী সাথীবৃন্দ, কর্তব্যরত সাংবাদিক বন্ধুগণ, ভারতবর্ষে আজ পর্যন্ত এরকম মিটিং কেউ শোনেনি যে একটা পলিটিক্যাল পার্টির মিটিং এর জন্য পুরো এলাকায় বন্ধ ডেকে দেয় তৃণমূল কংগ্রেস। দোকান খুলবে না, চা কেউ পাবে না, খাবারের দোকান পাবে না, কোনো অটো চলবে না, টোটো চলবে না, সব বন্ধ থাকবে। আরে তৃণমূল কংগ্রেস দেখে যাও, সব বন্ধ করার পর মিটিং কেমন চলছে, সচল মিটিং চলছে। আজকে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে সারা বাংলার মানুষকে জানাই, এই বিশাল সভার 90% কর্মী আজ খেতে পায়নি। তার কারণ তারা এসেছিল এখানে খাবার খাবে, দোকান থেকে কিনবে। দোকানদার বলছে যে খাবার বিক্রি করলে দোকান বন্ধ করে দেবে, আর এখানে দোকানে বসতে দেবে না।
একটা লাভ তৃণমূল কংগ্রেস করেছে। দোকানদাররা বলছে দোকানই যখন খুলতে দেবে না তখন সবাই চলে যাই, অমিত শাহর বক্তব্যটা শুনে আস। আজ এমন মিটিং আপনি দেখেছেন, জমির ভাগ বেড়া দিতে হয়েছে, বারবার অ্যানাউন্স করতে হচ্ছে ওই জমিটার অনুমতি নেই। কার অনুমতি নেই? ওই 19 জন মালিক যে আছে প্রত্যেকে বলছে অনুমতি তো দূরের কথা, বিজেপিকে ভোট দেবো, আমরা বিজেপিকে ভোট দেবো। কারণ আমাদের জমিতে পবিত্র বিজেপির পা পড়তো, তাতে আমাদের জমি ধন্য হতো। কিন্তু ভারত মাতার সন্তানদের এখানে জমিতে পা যাতে পড়তে না পারে, তাই অধিকারী পরিবার তাদের অধিকার ফলিয়েছে, এটাকে আমরা সহ্য করব না। তাই কাথির মানুষকে বলতে চাই, এবার অধিকারীদের অধিকার খতম করে মানুষের অধিকার প্রয়োগ করুন। মানুষের অধিকার, যারা একটা সভা করাকে কেন্দ্র করে আজ এইভাবে সমস্ত কিছুতে বাধা দান করে, তারপরও জনজোয়ার থেকে শিক্ষা নেই যে পশ্চিম বাংলায় ঘাস ফুলের দিন শেষ, পদ্ম ফুল ফুটছে। পশ্চিম বাংলায় পদ্ম ফুলকে কেউ আটকাতে পারবে না। আজ সবাই বলছে বিজেপি থাকতে তৃণমূলের কি কাজ, মেরা আঙ্গনা মে তুমহারা ক্যা কাম আয়ে। সাংবাদিকরা আমাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা হঠাৎ অমিত শাহজি কাঁথিতে কেন সভা করলে? আমি বললাম ওখানে তৃণমূলকে মালদায় সভা করে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়েছে, আর এই দিকটা বাকি আছে, সমুদ্র তো কাছে আছে, গোটা তৃণমূলকে সমুদ্রে ছুঁড়ে ফেলবার কাজ এখান থেকে করতে হবে। তাই গোটা তৃণমূল কংগ্রেসকে বিসর্জন দিতে হবে। আজকে বড় বড় আওয়াজ চলছে, বিজেপির মিটিংকে, বিজেপির কর্মীদের ওপর হামলা লাগিয়ে, মিথ্যা মামলা লাগিয়ে ভারতীয় জনতা পার্টির গতি রোধ করার চেষ্টা করছে। কিন্তু এখন রোধ করতে পারবে না, কারণ এই ভারতীয় জনতা পার্টি, দিদি কান খুলে শুনে রাখুন, আমরা হচ্ছি শ্রীরামের সেনা, রামের সেনা, হনুমানজির বংশধর। অতএব রাবণ পরিবার, শূর্পণখার পরিবার বিজেপিকে শেষ করতে পারবে না। আজ অবস্থা কোথায়? পশ্চিম বাংলায় বাস করছি না বাংলাদেশ পাকিস্তানে বাস করছি? জয় শ্রীরাম বললেই উনি রেগে যান। একটু বলে দেখান তো দেখি, দিদিকে শোনান তো। জয় শ্রীরাম বললেই দিদি রেগে যায়, বলে আমার বাংলায় রামের নাম চলবে না। মানুষ বলেছে আমরা নাম নেব, তুমি বলার কে? সেই কারণে এবার রাম নবমীর দিন বেগতিক বুঝে তৃণমূলের নেতারা তারা মিছিলে নেমে পড়েছে, রাম রাম করতে শুরু করেছে। তাই আমি আপনাদের সামনে এখানে বলে যাচ্ছি, চিন্তার কোনো কারণ নেই। বাল্মীকি মুনি জানেন, বাল্মীকি মুনি রত্নাকর দস্যু ছিল, রত্নাকর। রাম নামে মুক্তি হয়েছিল। তাই আজ এখানে বলে যায়, যদি তৃণমূল কংগ্রেস পাপ যদি খণ্ডন করতে হয়, এক রাম নাম আর এক মোদি নাম, রাম নাম আর মোদি নাম জপ করো, সব পাপ খণ্ডন হবে। আজ
মমতা ব্যানার্জি তিনি রাম নাম শুনতে পারবেন না। গতবার তোর ভাইরা রাম নাম করেছে, এবার এখানে দাঁড়িয়ে কথা দিয়ে যাচ্ছে কিছুদিনের মধ্যেই মমতাকে দিয়ে রাম নাম বলাবো, রাম নাম করাবো, এটা সত্য। ও জয় শ্রীরাম করবে, আর আমরা রাম নাম সত্য হয়, রাম নাম সত্য হয়। আজ অবস্থা কোথায়? পশ্চিম বাংলায় মা দুর্গার বিসর্জন হতে পারবে না। কেন? মহরমের তাজিয়া বেরোবে। একজন মুসলমান বলেনি যে আমাদের তাজিয়া বেরোনোর জন্য দুর্গা মাতার বিসর্জন বন্ধ রাখতে হবে। কোন মুসলমান বলল না। উনি মুসলমানের চেয়েও বড় মুসলমান, মুসলমানের চেয়েও বড় মুসলমান, যে দুর্গা পূজার বিসর্জন হবে না। আজ অবস্থা কোথায় দাঁড়িয়েছে? বাংলাদেশে আছি, পাকিস্তানে আছি, না ভারতবর্ষে আছি। যখন দেখলো পাপ করেছে, দুর্গা মাতার বিসর্জন বন্ধ করে যে মহাপাপ করেছে, সেই মহাপাপকে খণ্ডাবার জন্য আমাদেরই পাশের রাজ্য উড়িষ্যা, যেখান থেকে এখন অমিত শাহজি হেলিকপ্টারে আসবেন, সেই উড়িষ্যাতে সিবিআই দ্বারা বন্দী ওর ভাই সুদীপ ব্যানার্জিকে দেখতে গেল। দেখতে গিয়ে মনে মনে চিন্তা করলো, পাশেই তো পুরী, জগন্নাথ দেবের মন্দির, রথ দেখা কলা বেচাটা একসাথে করে ফেলি। সেই কারণে ভোরবেলা পুরীর মন্দিরে গেলেন, জগন্নাথ দেবের কাছে মাথা ঠেকিয়ে পাপ খণ্ডন করবেন বলে। মন্দিরের প্রথম সিঁড়িতে পা রাখতে যাবেন, ওপরে দাঁড়িয়ে থাকা পান্ডা বলছে, এ ম্যাডাম আর গোবেন না, এটা হিন্দু মন্দির, এখানে মুসলমানের প্রবেশ নিষেধ। চিৎকার শুরু হয়ে গেল। বিজেপি ষড়যন্ত্র, বিজেপি ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্র তো করছেন আপনারা। বিজেপি তো মানুষকে তার বক্তব্য জানাতে চাইছে, বিজেপি তো মানুষকে রাজনৈতিকভাবে সচেতন করতে চাইছে। আপনারা গণতন্ত্রকে গলা টিপে হত্যা করবার কাজ করছেন। সাহস নেই। ব্রিগেডের মঞ্চে দাঁড়িয়ে বলছেন বিজেপি যেখানে সভা করবে তার 3 দিন বাদে কি তার পরের দিন সেখানে সভা করুন। ওয়েলকাম করছি। হিম্মত থাকলে সবার বদলে সভা করুন। আপনাদের চেয়ে 10 গুণ বড় সভা আমরা করে দেখিয়ে দেব। গিয়েছিলেন না মেদিনীপুরে প্রধানমন্ত্রী সবার পাল্টা সভা করতে? অর্ধেক মাঠও লোক হয়নি। অমিত শাহজির সভা ছিল পুরুলিয়ায়, তার পাল্টা সভা করতে গিয়ে এমন বিন্দুর মতো সভা হয়েছে যে বিজেপির পাল্টা সভা করার শখ মিটে গেছে। তাই আমি আপনাদেরকে বলতে চাই, আজ কাঁথির মানুষের কাছে আবেদন রাখতে চাই, কিছু ক্লাবকে টাকা দিয়ে হাত করে, কিছু মাস্তান পুষে জনগণের অধিকার, জনগণের বক্তব্যকে যারা হরণ করছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর দিন এসছে। আমি যখন আসছিলাম আজকে কাঁদিতে, লোকেরা আমাকে বলছে, আরে মিটিং করতে দিক না দিক কিচ্ছু আসা যায় না। রাহুল বাবু, আপনারা মিটিং ফিটিং এসব বাদ দিন, শুধু আমাদের ভোটটা দিতে দিন, আমরা দেখিয়ে দেব মিটিং কাকে বলে। আপনারা তো মিটিং এ লোক আনবেন, আর আমরা তৃণমূলকে এমন মিটিং দেখাবো
যে ইভিএম এ টিপবে বোতাম, শুধু ফুল বেরোচ্ছে ফুল, পদ্ম ফুল বেরোচ্ছে পদ্ম ফুল, এই অবস্থা তৈরি করে দেব। মানুষ বলছে শুধু ভোটাধিকার চায়। ভারতবর্ষে কোন রাজ্যে জিনিস আছে? ভারতবর্ষে কোন রাজ্যে মানুষের গণতান্ত্রিক অধিকারকে এইভাবে হরণ করার রণনীতি আছে? কিন্তু পশ্চিম বাংলায় পঞ্চায়েত নির্বাচন তার করুণ সাক্ষী। দেখুন, আমরা রক্তের বিনিময়ে রক্ত চাই না। মায়ের সন্তান খুনের রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। সারা দেশে সরকার চালাচ্ছে, প্রদেশে প্রদেশে সরকার, 16টা প্রদেশে সরকার চলছে। মায়ের কোল খালি করার রাজনীতি নেই। কিন্তু পশ্চিম বাংলায় এক পঞ্চায়েত নির্বাচনে 150 জন খুন হয়। ধন্যবাদ মমতা ব্যানার্জি, যে নোংরা রাজনীতি আপনি বাংলার মানুষকে দেখিয়েছেন। আপনি তো বদলা নয় বদল চাই বলে এসেছিলেন। বাংলার মানুষ আপনার আসল চরিত্রটা দেখে ফেলেছে। এটাই ধন্যবাদ যে আপনি তাড়াতাড়ি বাংলার মানুষকে আপনার আসল স্বরূপটাকে দেখিয়ে দিয়েছেন, আপনার হিংস্র রূপটাকে দেখিয়ে দিয়েছেন। সেই কারণে কাঁথির মানুষ, সারা পশ্চিম বাংলার মানুষ আজ নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে সরকার চলছে, সেই সরকারের বিরুদ্ধে ওদের সবচেয়ে বড় অভিযোগ কি জানেন? আপনি ব্রিগেডে দেখেননি, এক একজন এক একটা কথা বলেছে, কিন্তু একটা কথা কেউ ছাড়েনি, সবাই বলেছে, সব শেয়ালের একরা। সেই কথাটা হচ্ছে নোটবন্দি। নোটবন্দি আর নোটবন্দি। কত টাকা তৃণমূলের ধ্বংস হয়েছে, অধিকারীদের কত টাকা ধ্বংস হয়েছে, জনসমক্ষে শ্বেতপত্রে প্রকাশ করো। নোটবন্দি ভুলতে পারছে না, সব ভুলে গেছে, নোটবন্দি বলছে না। নোটবন্দিতে মানুষ খুশি, নেতারা অখুশি। নরেন্দ্র মোদী যিনি বলেছেন 125 কোটি মানুষের সরকার, 125 কোটি মানুষের জন্য কাজ করব, সবকা সাথ সবকা বিকাশ। আর আপনি কি করছেন? একমাত্র মুসলমান ভোট নেওয়ার জন্য, মুসলমানের নয় ইমামের বিকাশ ঘটাচ্ছেন, কিছু মুসলমান দালালের বিকাশ ঘটাচ্ছেন। আমি মুসলমান সমাজের মানুষদের বলতে চাই, আপনার ইসলামকে যদি কেউ অবমাননা করে থাকে, তার নাম মমতা ব্যানার্জি। আল্লাহকে যদি কেউ অবমাননা করে থাকে, তার নাম মমতা ব্যানার্জি। তার কারণ আপনার হাদিস কি বলছে? আপনার পবিত্র ধর্মগ্রন্থ হাদিস বলছে, হাদিস লিখছে, মুসলমান ছাড়া কেউ নামাজ পড়তে পারে না, মুসলমান ছাড়া কেউ হিজাব পড়তে পারে না, মুসলমান ছাড়া কেউ রোজা রাখতে পারে না। যদি এ কাজ কেউ করে, সে মুসলমানের সবচেয়ে বড় শত্রু, মুসলমানের সবচেয়ে বড় শত্রু। আমি বলছি না, ইসলাম ধর্মগ্রন্থ বলছে। আমরা কি দেখছি? একটা মঞ্চে এক মহিলা অভিনয় করবে, মঞ্চের নিচে দাঁড়িয়ে আছে শাড়ি পরা ব্রাহ্মণ কন্যা, তার মঞ্চে উঠে নামাজ পড়ার অভিনয় করার কথা। মঞ্চে উঠে বলল, হিজাব বোরকা যা ছিল চাপিয়ে নিল, আকাশের দিকে হাত তুলে বিড়ি বিড়ি করে কি বলছে জানি না, উনি তো নামাজ জানে না, তাহলে আকাশের দিকে তাকিয়ে কি বলে? আমাকে একজন বলল, আকাশের দিকে তাকিয়ে মোদিকে গালি দেয়।
বিজেপিকে গালি দেয়, আর তারপরে ওখান থেকে নেমে পড়ে, মঞ্চ থেকে নামলো, বোরখা খুলে ফেললো। তার মানেটা কি? হিন্দু মহিলা ছিলেন, নামাজ পড়ার অভিনয় করবার জন্য হিজাব পরলেন, নামাজ পড়া শেষ, নাটক শেষ, মঞ্চ থেকে নেমে গেলেন, হিজাব খুলে ফেললেন, আবার যেমন হিন্দু কন্যা তেমন হিন্দু কন্যা হয়ে গেলেন। এর চেয়ে বড় দ্বিচারিত হতে পারে? হে মুসলমান ভাই, আপনার ধর্মটাকে নাটকের মঞ্চ বানিয়েছে মমতা ব্যানার্জি, নাটকের মঞ্চ বানিয়েছে। সেই কারণে ইসলাম মতের বধ করবার কাজ যে কোনো সাচ্চা মুসলমানের করা উচিত। যে মুসলমান ধর্মকে নাটকের মঞ্চ বানিয়েছে, অপমান করেছে ইসলামকে, তার বিরুদ্ধে কঠোর দণ্ড দেওয়া ইসলামের নীতি, ইসলামের নির্দেশ, তার সব মুসলমানের পালন করা উচিত। আপনি দেখুন তাকে, এক তো এই জিনিস চলছে, যে কোনো মিটিং এ মমতা ব্যানার্জি দাঁড়ালে 17 বার কি 18 বার বলে ইনশাআল্লাহ 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 ইনশাআল্লাহ, শুধু আল্লাহ আর আল্লাহ। 21শে জুলাই থেকে শহীদ দিবস থেকে আল্লাহকেও শহীদে পাঠিয়ে দিয়েছে, আর আল্লাহ নাম করে না। ব্রিগেডে শুনেছেন ইনশাআল্লাহ করেছে, আর আল্লাহর নাম নেয় না। এখন আল্লাহকে ছেড়ে দেব দেবীর নাম নিতে শুরু করেছে। বুঝতে পেরেছে শুধু আল্লাহ দিয়ে হবে না। তাই মুসলমান আজ খেয়াল রাখুন, আল্লাহকে ছেড়ে এখন মাতায় ভক্তি হয়েছে। দুর্গা মাতা, সরস্বতী মাতা, লক্ষ্মী মাতা, মনসা মাতা, কলিতে নতুন মাতার আবিষ্কার করেছে মমতা, বিষ্ণু মাতা। এখন মাতায় ভক্তি। তাই মুসলমান আপনাকে বলতে চায়, যে ঠেকায় পড়লে আল্লাহকেও ছুঁড়ে ফেলতে পারে, যে ঠেকায় পড়লে শহীদ দিবসে আল্লাহকে শহীদ বানিয়ে দিতে পারে, রাতারাতি ভোল পাল্টে দিতে পারে, সে মুসলমানকে ছুঁড়ে ফেলতে কতক্ষণ আর হিন্দুকে ছুঁড়ে ফেলতে কতক্ষণ। ক্ষমতার জন্য সব করতে পারে না। তাই এ কারো বন্ধু হতে পারে না। যে অটল বিহারী বাজপেয়ী ভারতবর্ষের একমাত্র প্রধানমন্ত্রী, যার মৃত্যুর পর মমতা ব্যানার্জি বাজপেয়ীর প্রশংসায় পঞ্চমুখ। সেই বাজপেয়ী একমাত্র প্রধানমন্ত্রী, ওর বাড়িতে এসেছিল, কালীঘাটের বাড়িতে এসে ওর মাকে প্রণাম করছে। আমি সেদিন উপস্থিত। ওর মাকে প্রণাম করবার পরে মমতা ব্যানার্জি কি করলো? সবচেয়ে বড় ধোঁকা দিল অটল বিহারী বাজপেয়ীকে, অটল বিহারী বাজপেয়ীকে। এর চেয়ে বড় ধোঁকাবাজ আর বাংলায় হতে পারে না। তাই এখন বিজেপিকে রক্ষার জন্য এখন মমতার নতুন বন্ধু হয়েছে সিপিএম। এখন নতুন বন্ধু মমতার। ওরা একজন আরেকজনের কাছে দেখা সাক্ষাৎ করছে, নবান্নতে গিয়ে ফিশ ফ্রাইও খাচ্ছে। খা খা খেয়ে নে, 34 বছর তো খেয়েছিস, এখন তো ভুকা পড়ে আছিস, ভিক্ষে দেওয়ার লোক নেই, তাই খা, মমতার উচ্ছিষ্ট খা, মমতার উচ্ছিষ্টকে বেঁচে থাক। আজ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সিপিআইএম কে দিয়ে সভা করাচ্ছে মমতা ব্যানার্জি। এটা আপনি জেনে রাখুন,
সিপিএম এর যে অবস্থা, নিজেদেরই ঘরে জায়গা নেই, পার্টিতে বাতি দেওয়ার কোনো লোক নেই। আলিমুদ্দিন স্ট্রিট খা খা করছে ঘরের মাঠ, সেই সিপিএম ব্রিগেড করছে কার ভরসায়? মমতা ব্যানার্জির ভরসায়। লোক দেবে মমতা, টাকা দেবে মমতা, সব করবে মমতা, ভাষণ দেবে শুধু সিপিএম নেতারা। কেন করছে জানেন? তৃণমূল বিরোধী ভোট যাতে সিপিএম পেয়ে যায়, তৃণমূল বিরোধী ভোট যাতে বিজেপির বাক্সে না যায়, তার জন্য ষড়যন্ত্র। তাই আমি বাংলার মানুষকে সতর্ক করতে চাই, এই বহুরূপী সিপিএম থেকে সাবধান। এই বহুরূপী সিপিএম, এদের কোনো নীতি নেই, এদের কোনো আদর্শ নেই, এদের কোনো নীতি নেই, এদের কোনো আদর্শ নেই। তাই আমি আপনাদেরকে পরিষ্কার বলতে চাই, এই নীতিহীন অযোগ্য সিপিআইএম কে, খুনি সিপিআইএম কে আবার বাংলার মাটিতে প্রতিষ্ঠিত করবার কাজ তৃণমূল কংগ্রেস করছে, মমতা ব্যানার্জি করছে। তাই বাংলার মানুষকে বলতে চাই, ভাইকে দিয়ে ভাইকে খুন করানোর রাজনীতি, ভাইয়ে ভাইয়ে দাঙ্গা লাগানোর রাজনীতি, পশ্চিম বাংলার গ্রামের অর্থনীতিকে ভেঙে চুরমার করবার রাজনীতি যা সিপিআইএম করেছে, সেই রাজনীতিকে আবার ফেরত আনতে চান কিনা? তাই আমি আপনাদের সবার কাছে, আপনাদের প্রত্যেকের কাছে করজোড়ে আবেদন করতে চাই, যদি নরেন্দ্র মোদী সরকার আর 5 বছর ক্ষমতা পায়, সারা ভারতের চেহারা পাল্টে দেবে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, আমি দিব্য দৃষ্টিতে দেখিতে পাইতেছি, ভারত একদিন বিশ্বের জগৎ গুরুর আসনে বসিয়া সারা বিশ্বকে মুক্তির পথ দেখাইবে। আজ দেখুন, বিবেকানন্দ দেখলেন, স্বামীজি দেখলেন যে আমার বাণী বিফল হতে চলেছে। ভারত বিশ্বকে কি পথ দেখাবে? ভারত তো বিশ্বের চুরিতে সেরা। কেন্দ্রে একটা সরকার ছিল, রোজ কেলেঙ্কারির পর কেলেঙ্কারি। সেই কারণে নরেন্দ্র মোদী, এই আস্তে আস্তে, সেই কারণে স্বামী বিবেকানন্দ চিন্তা করলেন, স্বামী বিবেকানন্দ চিন্তা করলেন যে আমাকেই জন্ম নিতে হবে ভারতবর্ষে আবার, যাতে ভারতবর্ষকে বিশ্বের সেরা করা যায়। তাই স্বামী বিবেকানন্দ কলকাতায় জন্ম না নিয়ে এবার জন্ম নিলেন গুজরাটে। কলকাতায় নরেন্দ্ররূপী স্বামী বিবেকানন্দ এবার গুজরাটে নরেন্দ্র রূপ ধারণ করে জন্মগ্রহণ করলেন সারা বিশ্বকে পথ দেখাবার জন্য। তাই আমি আপনাদেরকে বলতে চাই, অনেক শক্তি একত্রিত হবে, অনেক একত্রিত হবে, সত্যকে আটকাবার জন্য একত্রিত হবে। কিন্তু আপনি কি দেখেছেন? কুরুক্ষেত্রের যুদ্ধের কথা মনে করুন। বিশাল বলে বলিয়ান কৌরবরা সামান্য শক্তি পাণ্ডবের সামনে টিকতে পারেনি। তার কারণ ধর্মের জয় সর্বদা হবে, ধর্মের জয় সর্বদা হবে, এটাই রীতি। তাই অধর্ম দিয়ে ধর্মের জয়কে আটকানো যাবে না। তাই এই এলাকার মানুষ, কাথির মানুষকে আমি অনুরোধ করতে চাই, দীর্ঘদিন যাবৎ যে এক জঞ্জালময় রাজনীতি, কাথির একটি পরিবারের মধ্যে
কাঠের মানুষের অধিকার সুরক্ষিত, কাদের মানুষের অধিকার কক্ষিগত। এ জায়গা থেকে গণতন্ত্রকে বের করে আনতে হবে, কারণ জনসুরক্ষা কোন পরিবারের দ্বারা নিয়ন্ত্রিত হতে পারে না। গণতন্ত্র কোন পরিবারের পথে চলতে পারে না। তাই অগণতান্ত্রিক পরিবারতন্ত্রকে কাঠির বুকে সমাপ্ত করবার কাজ কাঠির মানুষকে করতে হবে। তাই আমি আপনাদেরকে বলতে চাই, কোন পরিবর্তন আপনারা করেছেন? সিপিএম তাড়িয়ে ব কলমে সিপিএম এনেছেন। তাই তৃণমূলের ভাইদের বলতে চাই, যারা তৃণমূলটাকে গড়েছে, যারা তৃণমূলটাকে বানিয়েছে, আজকে তারা তৃণমূলে কোথায়? আজকে তাদের তৃণমূলে কোনো ঠাঁই নেই। যারা তৃণমূলের স্রষ্টা, আজকে তারা পেছন বেঞ্চে বসে আছে। আর সামনের বেঞ্চে কান কাটা খবলা, নাক চাপটা ন্যাপলা সিপিএম এর গুন্ডারা, তারাই তৃণমূল কংগ্রেসকে চালাচ্ছে। নইলে মুকুলদার মতো একজন তৃণমূলের স্রষ্টা আজ তৃণমূল থেকে অপাঙ্ক্তেয়। তাই আমি আপনাদেরকে বলতে চাই, এই রাজ্যে বেকারের চাকরি নেই, এই রাজ্যে শিক্ষা নেই, এই রাজ্যে স্বাস্থ্য শেষ। শিল্পের নাম বললে মমতা ব্যানার্জি ক্ষেপে যায়। মমতা বলে, আমি দেখেছি আপনারা চপ বানান। হে বেকার ভাইরা, এত চাকরি চাকরি করেন কেন? আপনারা চপ ভাজতে পারেন না? আমি দেখেছি যে এক একজন চপ বিক্রি করে একতলা বাড়ি থেকে 4 তলা বাড়ি তৈরি করেছে। মমতা দেখেছে। তাই মমতাকে বলতে চাই, আর বাংলাটাকে না ভেজে পিসি ভাইপো কালীঘাটে তেলের কড়াই নিয়ে বসে পড়ুন, চপ ভাজতে শুরু করুন, আপনাদেরও বাড়ি 4 তলা হবে। কিন্তু উনি তেলে ভাজার বাইরে বেরোতে পারবেন না। দেখলো যখন তেলে ভাজায় অনেক যুবকের রুচি নেই, তখন মমতা ব্যানার্জি নতুন শিল্প আবিষ্কার করলো। সেই শিল্পের নাম চোলাই শিল্প। চোলাই শিল্প নীতি নিল ডুগু পিও আর যুগু যুগু জিও। পশ্চিম বাংলার যুব শক্তিকে আসক্ত মদাক্ষ করে মদে ডুবিয়ে দিয়ে অমিত শাহজি আসছে, এক্ষুনি আসবেন, আপনারা বসুন। তো আকণ্ঠ মদে ডুবিয়ে দিয়ে পশ্চিম বাংলার এই অর্থনীতিকে, রাজনীতিকে কলুষিত করেছে। সেই কারণে বন্ধুগণ, আমি আপনাদের বলতে চাই, আমাদের কেন্দ্রীয় সভাপতি অমিত শাহজি আসবেন। আর অমিত শাহ আসা মাত্র কি জানেন? অমিত শাহ অন, মমতা গন। অমিত শাহ, মমতা গন। আপনি দেখলেন না ত্রিপুরাতে অমিত শাহজি এসছে, সিপিএম হাও হয়ে গিয়েছে। তাই আপনাদের অভিবাদন গ্রহণ করছেন অমিত শাহজি। আপনারা সবাই সমস্বরে বলুন, ভারত মাতা কে, ভারত মাতা কে, ভারত মাতা কে। জয় শ্রী রাম, জয় শ্রী রাম, জয় শ্রী রাম, জয় শ্রী রাম। ভারত মাতা কি। সেই কারণে আর 2 মিনিট, তার মধ্যেই অমিত শাহজি নেমে পড়বেন। তা আমি
ওনার হেলিকপ্টার মাটিতে নামার পরেই জয়ধ্বনি আমরা দেব, আমার বক্তব্য আমি শেষ করব। সেই কারণে আমি আপনাদের বলতে চাই যে আজ কাঁথির মানুষকে ঠিক করতে হবে। যে পাপ কাঁথির মাটিতে জমে আছে সেই পাপকে মুক্ত করে কাঁথিকে, বাংলাকে পবিত্র করবার কাজ করতে হবে। তাই আজ আপনাদের প্রতিজ্ঞা নিতে হবে যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, গণতন্ত্র হত্যাকারীদের বিরুদ্ধে, এই চোরদের সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষ গর্জে উঠবে। সাধারণ মানুষ, এই নামলে বলুন, সাধারণ মানুষ এর বিরুদ্ধে গর্জে উঠবে। তাই আমি আপনাদের সবাইকে অনুরোধ করতে চাই, আপনাদের সবাইকে বলতে চাই, আপনাদের মাধ্যমে সারা বাংলার আপামর মানুষের কাছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই নিবেদন আমরা করতে চাই যে পশ্চিম বাংলায় একবার মোদিজির শাসন প্রতিষ্ঠা করুন। বাংলায় আপনারা কংগ্রেসকে দেখেছেন, বাংলায় আপনারা সিপিএম কে দেখেছেন, বাংলায় আপনারা তৃণমূল কংগ্রেসের মতো একটি বর্বর সরকারের শাসন দেখছেন। তাই এর বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান, এটাই আপনাদের সবার কাছে আমাদের প্রার্থনা। আর আমি একটা শেষ লাইন আছে, একটা শেষ লাইন, শেষ কথা আপনাদের বলে আমার বক্তব্য শেষ করব। আপনাকে শোনাই, এই মিটিং মিছিল নিয়ে আমরা পুলিশের ওপর, সরকারি আধিকারিকদের ওপর রেগে যাই, কিন্তু কয়েকজন সরকারি আধিকারিক আমাকে কি বলেছে জানেন? রাহুল বাবু, যত তাড়াতাড়ি এই পাপকে বিসর্জন দিন, আমরা গঙ্গা স্নান করব। সেই কারণে এই পাপ বিদায় হলে সরকারি আধিকারিকরাও গঙ্গা স্নান করবে, বহু পুলিশ আধিকারিক গঙ্গা স্নান করবে। যে পুলিশরা তৃণমূলের মায়া কাটিয়ে বেরোতে পারবে না, তাদের দায়িত্ব আমরা বুঝে নেব, তাদেরকে ঊর্ধ্বে খুলিয়ে কি ব্যবস্থা করতে হয়, তৃণমূলের দালালদের দালালি করতে পাঠাতে হয়, সে ব্যবস্থা আমরা করব, চিন্তা করবেন না। তাই অমিত শাহজির এখানে মান আগমনের জন্য আমরা সবাই প্রতীক্ষা করছি। সেই প্রতীক্ষার সময় প্রায় উত্তীর্ণ, উনি এক্ষুনি আসবে। তাই আমি আপনাদের সবার কাছে আবেদন করব, আপনারা ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করুন। জয় ভারত, জয় বাংলা, বন্দে মাতরম। অমিত শাহজি স্বাগতম, অমিত শাহজি স্বাগতম। ভারতবর্ষের মহাচাণক্য অমিত জি স্বাগতম, ভারতবর্ষের মহাচাণক্য অমিত জি স্বাগতম, ভারতবর্ষের মহাচাণক্য অমিত জি স্বাগতম, अमित जी स्वागतम। अमित जी आगे बढ़ो, हम तुम्हारा साथ है। अमित जी आगे बढ़ो, हम तुम्हारा साथ है। भारत माता की, भारत माता की, भारत माता की, वंदे मातरम, जय श्री राम। আর একটু জোরে নবান্ন থেকে মমতা শুনতে পায়, জয় শ্রীরাম। হ্যাঁ, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তৃণমূল হটাও, তৃণমূল হটাও। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ভারতীয় জনতা পার্টির
সর্বভারতীয় সভাপতি এবং আজকের প্রধান বক্তা শ্রী অমিত শাহজি, যারা পেছনে আছেন সামনে চলে আসতে বলছি। যারা গণতন্ত্র বাঁচাও যাত্রার প্রধান বক্তা সর্বভারতীয় সভাপতি অমিত শাহজি উপস্থিত হয়েছেন। সবাই গলা মেলান আমার সঙ্গে। মাননীয় অমিতজি প্রবেশ করেছেন। বলুন অমিত শাহ স্বাগতম। স্বাগতম স্বাগতম 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 বিজেপি জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ বিজেপি জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ বিজেপি জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ भारत माता की জয় भारत माता की জয় वंदे मातरम। বন্দে মাতরম वंदे मातरम। বন্দে মাতরম वंदे मातरम। বন্দে মাতরম अमित शाह स्वागतम। স্বাগতম স্বাগতম 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 আরো জোরে বলুন। এখনো মমতা ব্যানার্জি হৃদকম্প কাঁপানো যায়নি। বলুন অমিত শাহ স্বাগতম। স্বাগতম স্বাগতম অমিত শাহ স্বাগতম। স্বাগতম স্বাগতম বিজেপি জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ বিজেপি জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ নরেন্দ্র মোদী জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ নরেন্দ্র মোদী জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ অমিত শাহ জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ অমিত শাহ জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ भारत माता की জয় भारत माता की জয় भारत माता की জয় बोल जय श्री राम। জয় जय श्री শ্রী রাম राम। জয় শ্রী রাম जय श्री राम। জয় শ্রী রাম वंदे मातरम। মাতরম वंदे मातरम। বন্দে মাতরম वंदे मातरम। বন্দে মাতরম अमित शाह स्वागतम। স্বাগতম স্বাগতম 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 वंदे मातरम। বন্দে মাতরম वंदे मातरम। বন্দে মাতরম वंदे मातरम। বন্দে মাতরম भारत माता की জয় भारत माता की জয় भारत माता की জয় बीजेपी जिंदाबाद। জিন্দাবাদ জিন্দাবাদ बीजेपी जिंदाबाद। জিন্দাবাদ জিন্দাবাদ बीजेपी जिंदाबाद। জিন্দাবাদ জিন্দাবাদ जय श्री राम। জয় শ্রী রাম जय श्री राम। জয় শ্রী রাম भारत माता की জয় भारत माता की জয় अमित शाह स्वागतम। স্বাগতম স্বাগতম 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 अमित शाह जिंदाबाद। জিন্দাবাদ জিন্দাবাদ अमित शाह जिंदाबाद। জিন্দাবাদ জিন্দাবাদ नरेंद्र मोदी जिंदाबाद। জিন্দাবাদ জিন্দাবাদ नरेंद्र मोदी जिंदाबाद। জিন্দাবাদ জিন্দাবাদ बीजेपी जिंदाबाद। জিন্দাবাদ জিন্দাবাদ बीजेपी जिंदाबाद। জিন্দাবাদ জিন্দাবাদ वंदे मातरम। বন্দে মাতরম वंदे मातरम। বন্দে মাতরম वंदे मातरम। বন্দে মাতরম সবাই মিলে বলুন। এখনো অধিকারী ব্রাদার্সের কানে এখনো তেলগুলো ঢোকানো আছে। তেলগুলোকে বার করতে হবে। বলুন ভারত মাতা কি भारत माता की अमित शाह स्वागतम। স্বাগতম স্বাগতম 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 वंदे मातरम। বন্দে মাতরম वंदे मातरम। বন্দে মাতরম वंदे मातरम। বন্দে মাতরম नरेंद्र मोदी जिंदाबाद। জিন্দাবাদ জিন্দাবাদ नरेंद्र मोदी जिंदाबाद। জিন্দাবাদ জিন্দাবাদ नरेंद्र मोदी जिंदाबाद।
जिंदाबाद बीजेपी जिंदाबाद बीजेपी जिंदाबाद अमित शाह स्वागतम अमित शाह स्वागतम अमित शाह स्वागतम अमित शाह स्वागतम भारत माता की भारत माता की আমি সকলকে বলবো মাঠের মধ্যে প্রবেশ করুন অমিত জি আমাদের মধ্যে প্রবেশ করছেন আর কেউ এখানে থাকবেন না এই ডি জোনে কেউ ঢুকবেন না নিরাপত্তার কারণে ডি জোনের মধ্যে কেউ ঢুকবেন না ভিড় প্রচুর আছে হাজার হাজার মানুষ আছেন আমরা জানি আপনারা ভেতরে ঢুকুন আমার সঙ্গে বলুন অমিত শাহ স্বাগতম 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 অমিত শাহ স্বাগতম 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 অমিত শাহ স্বাগতম 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 भारत माता की भारत माता की भारत माता की अमित शाह स्वागतम স্বাগতম স্বাগতম अमित शाह स्वागतम স্বাগতম স্বাগতম ওখানে শান্ত হয়ে থাকুন সরে যান। শান্ত হয়ে থাকুন অমিতজির সঙ্গে সবার দেখা হবে ভিতরে আসবেন না, ভিতর থেকে করবেন না প্লিজ। নিরাপত্তা একটু বিপদ ঘটাবেন না ওদিকে করে দিন। বিঘ্ন ঘটাবেন না ওইদিকে করবেন নিরাপত্তায় না, ওইদিকে ঘুরে আসুন। অমিতজির নিরাপত্তা সকলের নিরাপত্তা আছে আমরা জানি বিশাল ভিড় আপনারা আছে একটু ওই দিক দিয়ে ঘুরে আসুন প্লিজ। অমিতজি প্রবেশ করছেন মঞ্চে আপনারা একটু শান্ত থাকুন অমিতজি সবার সঙ্গে দেখা হবে ভিউ কাটবেন না অমিতজি স্বাগতম অমিতজি স্বাগতম অমিতজি স্বাগতম অমিত শাহ স্বাগতম অমিত শাহ স্বাগতম অমিত শাহ স্বাগতম আগে আর আসবেন না। অমিত শাহ স্বাগতম ভারত মাতা কি ভারত মাতা কি পর্যন্ত এসে গেছে। জোরে বলুন অমিত শাহ যে পর্যন্ত এসে গেছেন, ডান দিকে যারা যে পর্যন্ত এসে গেছেন এর পরে এগোবেন না অন্য, তাহলে মিটিং বন্ধ হবে। আপনারা যতটুকুনি দেখতে পাচ্ছেন নিজেদের জায়গায় বসে পড়ুন, যদি বসে পড়তে পারেন না হলে আবার আমরা পর্দা আটকে দেব। বসে যদি যান তবেই কিন্তু সভা শুরু হবে, বসে যান, তারপরে না হলে এইটাকেও খুলে আমরা দেখার ব্যবস্থা করে দেবো। আপনারা বসে যান, এবার এটা খুলে দাও, এটা খুলে দাও, এটা খুলে দাও, এটা খুলে দাও। বসবেন, কেউ দাঁড়াবেন না, দাঁড়ান, সবাই বসুন, হলো ডান দিক ছেড়ে দাও, বসে যান, আর এগোবেন না, এটাকে চলতে হবে। সবাই শান্ত হয়ে যান, অমিতজি আসতে পারবেন না। আপনারা যদি ওই পর্দাটা ভেঙে ঢোকেন অমিতজির পক্ষে মঞ্চ ওঠা সম্ভব হবে না। সবাই শান্ত হয়ে থাকুন, সবাই শান্ত হয়ে বসে থাকুন, সবাই বসে থাকুন। বন্দে আপনারা শান্ত হন, অমিতজি মঞ্চে উঠবেন। মাতরম করবো শান্ত হন। অমিত শাহ বসুন, সমস্ত করা হবে, নিরাপত্তা अमित शाह अमित शाह आगे बढ़ो हम तुम्हारा साथ हैं अमित शाह आगे बढ़ो हम आपके साथ हैं একটু করছি, একটু দাঁড়ান, পর্দা খোলা হবে, একটু দাঁড়ান, একটু অপেক্ষা করুন, পর্দা খুলবেন না, পিছুস দা পর্দা খুলবেন না, যেমন আছে থাকুক। অমিতজিকে মঞ্চে উঠতে দিন, আমরা করছি, অমিতজিকে মঞ্চে উঠতে দিন। আপনারা পর্দাটা ছেড়ে দিলে অমিতজি মঞ্চে উঠতে পারবেন না। वंदे मातरम अमित शाह स्वागतम अमित शाह स्वागतम अमित शाह स्वागतम अमित शाह आगे बढ़ो हम आपके साथ हैं अमित शाह आगे बढ़ो हम आपके साथ हैं अमित शाह आगे बढ़ो हम आपके साथ हैं वंदे मातरम वंदे मातरम नरेंद्र मोदी जिंदाबाद नरेंद्र मोदी जिंदाबाद अमित शाह जिंदाबाद अमित शाह जिंदाबाद अमित शाह आगे बढ़ो हम आपका साथ हैं अमित शाह आगे बढ़ो हम आपका साथ हैं अमित शाह आगे बढ़ो हम आपका साथ हैं अमित शाह आगे बढ़ो हम आपका साथ हैं
अमित शाह स्वागत, अमित शाह स्वागत। ये टेंट वाले ये पर्दा हटा दे बीच में से। ये टेंट के जो ये पीला वाला पर्दा हटा दीजिए, इधर से हटो, इधर से ये पर्दा हटा दीजिए पूरा। ये पर्दा हटा दीजिए जिससे लोग, हाँ, ये पर्दा हटा दीजिए, बीच वाला हटा दीजिए। हटा रहा। এই যে পর্দাটা আছে, পর্দাটা খুলে ফেলুন, পর্দাটা খুলে ফেলুন। ওই পেছনের পর্দাও খুলে ফেলুন, পর্দাগুলো সব খুলে ফেলুন। ডান দিকে যে পর্দা আছে সব হটিয়ে দিন, পর্দাগুলো হটিয়ে দিন। কার্যকর্তারা পর্দা খুলে ফেলুন। পর্দা হটিয়ে দিন। बस ठीक। बोलिए भारत माता की। ऐसे जी नहीं, जरा हनुमान जी की मुट्ठी बांध के बोलिए ऐसे। ये क्षेत्र बहुत असामाजिक तत्वों का है, यहाँ पर जरा बिना मुट्ठी के काम नहीं चलेगा, नहीं चलेगा ना। बोलिए भारत माता की, भारत माता की। आइए तुषार दा। অমিত শাহজি চলে এসেছেন, আপনারা সব অপেক্ষা করে বসুন, ওনার বক্তব্য শুনবেন। এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি লড়াকু নেতা মাননীয় দিলীপ ঘোষ মহাশয়। भारत माता की, वंदे मातरम। बीजेपी जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद, অমিত ভাই শাহ জিন্দাবাদ। বন্ধুগণ, অনেকক্ষণ আমরা বসে আছি, দেরি হয়েছে, মাননীয় সভাপতির ভাষণ আমরা শুনবো। সেই জন্য আজকে কাঁথির যে ঐতিহাসিক সভা, এই সভাতে যারা এসছেন তাদেরকে প্রথম আমি ধন্যবাদ দিচ্ছি। আমি কিছু বলবো না, এরপরে অনেক সভা হবে নির্বাচনকে কেন্দ্র করে। কিন্তু এই কাঁথিতে যে অধিকারী ব্রাদার্স এন্ড সন্স কোম্পানির যে জমিদারি চলছে ওটা তুলে ফেলতে হবে। আমাদের গাড়ি বন্ধ করা হয়েছে, আমাদের জায়গা দেওয়া হয়নি, হেলিকপ্টার নামতে দেওয়া হচ্ছে না। আজকে কাঁথি সব হোটেল বন্ধ করা হয়েছে যাতে আপনারা খেতে না পান। তাই এর উপযুক্ত উত্তর 19-এর নির্বাচনে দিতে হবে। পূর্ব মেদিনীপুরে দুটো লোকসভা, কাঁথি আর তমলুক, দুটো পদ্ম ফুল মাননীয় অমিত শাহর হাতে তুলে দিতে হবে। দেবেন তো? আমি এই কথাটা মনে করে দিতে এসেছি। মাননীয় সভাপতি উপস্থিত আছেন, সন্ধ্যা হওয়ার আগে ওনাকে কলকাতায় ফিরতে হবে। সেই জন্য আমি সবার তরফ থেকে আরেকবার আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ভারত মাতা কি। এখন আমাদের কেন্দ্রীয় সভাপতি মাননীয় অমিত শাহজিকে শীত বস্ত্র দিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন আমার রাজ্য সভাপতি এবং এমএলএ মাননীয় দিলীপ ঘোষ মহাশয়। আর বেশিক্ষণ সময় না নিয়ে অমিত শাহজিকে অনুরোধ করব, আপনি আসুন এবং আপনার মূল্যবান বক্তব্য রাখুন। वजन मुक्ति, वजन वजन कौन? ए भाई साइड, ओ सीआरपीएफ साइड में हो जाए।
मेरे साथ बोलिए, भारत माता की। क्यों भाई? अरे भाई ये हो जगह हो गए यार, सुनाई दे। मेरी आवाज बड़ी है, पहुंच जाएगी, चिंता मत करो। मेदिनीपुर वालों की आवाज ऐसी है भाई। ए ढोल बंद कर दो भाई, ढोल बंद कर दो। मुझे बताओ, बंगाल में सरकार बदलनी है या नहीं बदलनी है? मोदी जी को फिर से प्रधानमंत्री बनाना है या नहीं बनाना है? अब हाँ, इतने जोर जोर से बोलते हो और भारत मां का जयकारा छोटे आवाज से लगाते हो। मेरे साथ सभी लोग दोनों हाथ खड़े करें। बंगाल में परिवर्तन की मुट्ठी भींचिए, संकल्प लीजिए और प्रचंड आवाज से बोलिए, भारत माता की, भारत माता की, भारत माता की। मंच पर उपस्थित बंगाल प्रदेश भारतीय जनता पार्टी के यशस्वी अध्यक्ष भाई दिलीप घोष जी, पार्टी के राष्ट्रीय महामंत्री और बंगाल के प्रभारी कैलाश विजयवर्गीय जी, हमारे राष्ट्रीय सचिव और बंगाल भाजपा के दिग्गज नेता श्री राहुल सिन्हा जी, तपन जी, जिनके नेतृत्व के अंदर बंगाल में लोकसभा चुनाव का प्रबंधन चल रहा है, ऐसे प्रबंधन कमेटी के अध्यक्ष मुकुल रॉय जी, तुषार मुखर्जी जी, महिला मोर्चा की पूर्व अध्यक्षा लॉकेट चैटर्जी जी, हमारे सहप्रभारी अरविंद मेनन जी, सुब्रतो चट्टोपाध्याय जी, तुषारकांत घोष जी, हमारे पूर्व विधायक और बंगाल के नेता भाई समीक भट्टाचार्य जी, और आज मैदान को छोटा करने वाली बड़ी संख्या में आए हुए कांथी और कोंटाई के मेरे प्यारे भाइयों और बहनों, आप सबको मेरा नमस्कार। मित्रों, मीडिया इस ओर खड़ा है और मैं इस ओर देखकर बोल रहा हूं, क्योंकि जनता इस ओर खड़ी है। बंगाल की जनता का ये मिजाज है। हमें इतना ही मैदान दिया, जनता ने इस ओर भी मैदान भर दिया, और ये हजारों की संख्या में आई हुई जनता बंगाल के अंदर क्या होने वाला है वो बता रही है। मित्रों, आज जब मैं मेदिनीपुर आया हूं, तब यहां के ही सपूत और अमर शहीद खुदीराम बोस को सबसे पहले प्रणाम करना चाहता हूं, जिन्होंने 20 साल भी नहीं पूरे हुए थे और अंग्रेजों के खिलाफ लड़ते लड़ते अपने जीवन का बलिदान भारत माता के लिए दिया। यही कोंटाई के अंदर ही बंकिम चंद्र चट्टोपाध्याय, जिन्होंने मां भारती की वंदना अमर कृति वंदे मातरम का गान लिखा, वो बंकिम बाबू भी लंबे समय तक यही कोंटाई के डीएम रहे। मित्रों, ये जो भूमि है, पश्चिम बंगाल की भूमि ने कई सालों तक, दशकों तक देश का
का नेतृत्व किया, सांस्कृतिक नेतृत्व किया, राजनीतिक नेतृत्व किया, आर्थिक नेतृत्व किया, वो पश्चिम बंगाल की भूमि को आज क्या हो गया? हमारा सोनार बांग्ला कहां गुम हो गया है? देश भर में फैले हुए बंगाली आज सोनार बांग्ला को ढूंढ रहे हैं। देश भर के लोग भी बंगाल की ओर देख रहे हैं कि बंगाल में क्या हो रहा है। ये जो चुनाव आने वाला है 2019 के अंदर, वो चुनाव कोई पार्टी को बदलने के लिए, कोई पार्टी को चालू रखने के लिए, मोदी जी को फिर से प्रधानमंत्री बनाने के लिए नहीं है। देश के लिए हो सकता है कि चुनाव मोदी जी को फिर से प्रधानमंत्री बनाने के लिए हो, मगर बंगाल के लिए नहीं है। बंगाल के लिए चुनाव सोनार बांग्ला के निर्माण का चुनाव है, सोनार बांग्ला की कल्पना को सिद्ध करने का चुनाव। कोई भी प्रदेश हो, कोई भी क्षेत्र हो, वो जब तक समृद्ध नहीं होता, जब तक वहां पर लोकतंत्र की जड़ें मजबूत नहीं होती। बंगाल के अंदर भी पुराना बंगाल हमें चाहिए, रविंद्र संगीत से गूंजता हुआ बंगाल चाहिए। चैतन्य महाप्रभु के कीर्तन की आवाज फिर से एक बार सुननी है। स्वामी विवेकानंद और रामकृष्ण परमहंस से, उनके पैदल विचरण से सुगंधित बंगाल चाहिए। तो बंगाल के अंदर मित्रों लोकतंत्र मजबूत करना पड़ेगा, इसके अलावे नहीं होगा। आज मैं बंगाल की जनता को कहने आया, किसी राजनीतिक दल को प्रचार करने का अधिकार है या नहीं है? बताइए भैया, जोर से बोलिए, है या नहीं है? भारतीय जनता पार्टी के कार्यकर्ता 5 रथ लेकर पूरे बंगाल के गांव-गांव में जाना चाहते थे, आपके पास आना चाहते थे। हम नहीं चाहते थे कि आप यहां आओ, हम चाहते थे हम आपके घर पर, आपके गांव में आए, मगर हमें आने नहीं दिया, बंगाल की जनता से मिलने नहीं दिया। ये हमारा लोकतांत्रिक अधिकार है। ममता दी, आपके बहरे कान खोलकर सुन लो, जितना रोकना चाहोगी भारतीय जनता पार्टी के कार्यकर्ता घर घर जाकर, गांव-गांव जाकर कमल का संदेश देंगे। आप हमें रोक नहीं सकती हो। ये देश में लोकतंत्र है। और आप ये भी सुन लो, मुझे बताया गया यहां के एडीएम ने कोई बसें रोकी नहीं, कल आधी रात को उसका ट्रांसफर कर दिया। अरे एडीएम पर क्यों गुस्सा निकाल रही हो ममता जी? गुस्सा निकालना तो हम यहां खड़े हैं, सीना चौड़ा कर कर खड़े, हम नहीं डरते हैं आपसे। भारतीय जनता पार्टी के कार्यकर्ता, आप जितनी ट्रांसफर करनी है इतनी कर लो। बंगाल की जनता तक जाकर बंगाल में लोकतंत्र की पुनर्स्थापना करेंगे, करेंगे और करेंगे। आप रोक नहीं सकते। और अगर आप एडिशनल डीएम पुलिस वालों का ट्रांसफर करना चाहती हो, तो एक दिन ऐसा आएगा, हर जगह ऐसी भीड़ होने वाली है। सुन लो ममता दीदी, एक दिन ऐसा आएगा कि बंगाल में कोई डिस्ट्रिक्ट मजिस्ट्रेट ही नहीं रहेगा। सबका ट्रांसफर करोगी क्या? आप नहीं कर सकते। बंगाल की जनता अब परिवर्तन चाहती है। भारतीय जनता पार्टी के 65 से ज्यादा कार्यकर्ता मार दिए गए। मैं पूछना चाहता हूं बंगाल की जनता को, पश्चिम बंगाल की जनता को, भारतीय जनता पार्टी के कार्यकर्ताओं की हत्या क्यों होती? क्या गुनाह है उनका? उनका गुनाह इतना ही है कि ममता दी की सिंडिकेट का हम विरोध करते हैं, उनके भ्रष्टाचार का हम विरोध करते हैं, उनके परिवारवाद का हम विरोध करते हैं, उनके लोगों के द्वारा किए गए बम धमाकों का हम विरोध करते हैं, इनके द्वारा फैलाई गई अराजकता का हम विरोध करते हैं। इसलिए हमारे कार्यकर्ताओं को मार दिया है। और कितने दिन करोगे?
परमिशन नहीं देना, यात्रा ना निकलना, हेलीकॉप्टर उतरने नहीं देना, कार्यकर्ताओं की हत्या कर देना। ममता दी, मेरी बात ढंग से सुनकर रखना। मई के अंत में लोकसभा का काउंटिंग होगा। सुबह 9 बजे काउंटिंग शुरू होगा। 10 बजे तक पहला राउंड, 11 बजे तक तीसरा राउंड, 12 बजे तक 5वां राउंड, 1 बजे काउंटिंग खलास और ये 2 बजे ममता बनर्जी की सरकार समाप्त। ये बंगाल, ये पश्चिम बंगाल इस बार नरेंद्र मोदी के साथ जाने का फैसला कर कर बैठा है। मैं जहां ही जाता हूं हजारों लाखों की भीड़ दिखाई पड़ती। मित्रों, भारतीय जनता पार्टी, हम सोनार बांग्ला की कल्पना लेकर निकले। ये बंगाल जो आजादी के वक्त देश के विकास में बड़ा योगदान करता था, आज वो बंगाल को कहां पहुंचा दिया। हर पांचवा व्यक्ति गरीबी रेखा के नीचे जी रहा है, उसके पास खाना नहीं है। ये हालत आपने बंगाल की कर दी। देश के जीडीपी में, देश के विकास के इस सूची में 29 राज्यों में 70वें स्थान पर आपने बंगाल को पहुंचा दिया, जो दूसरे तीसरे स्थान पर रहता था। मित्रों, पूरे देश में जो बिजली की खपत होती है, इसकी एवरेज जो होती है, इससे 30% कम बिजली बंगाल में खर्च होती है, क्योंकि यहां उद्योग धंधे ही नहीं बचे हैं। इन्होंने कहा था 2011 के घोषणा पत्र के अंदर 55,000 बंद फैक्ट्रियों को हम चालू करेंगे और बंगाल के युवाओं को रोजगारी देंगे। मैं पूछना चाहता हूं ममता दीदी, कल बंगाल की जनता को बताइए, आपने 55,000 फैक्ट्रियों में से कितनी चालू करी? फैक्ट्री एक भी चालू नहीं करी। बम बनाने की फैक्ट्री हर जिले में आपने चालू कर दी। 55,000 कारखाने बंद पड़े हैं। और मित्रों, सबसे ज्यादा मैनवर अगर कहीं व्यतीत हुए हैं, बेकार हुए हैं, तो मेरे सोनार बांग्ला में हुए। बंगाल इस तरह से विकसित हो सकता है क्या? बताओ भैया, बताओ, हो सकता है? ममता दी के शासन में बंगाल आगे बढ़ सकता है क्या? जोर से बोलो, बढ़ सकता है? मैं बंगाल की जनता को कहने आया हूं, एक लंबे समय तक आपने कांग्रेस को शासन करने का मौका दिया या नहीं दिया? जोर से बोलो, दिया है नहीं दिया? एक लंबे समय तक 25 साल से ज्यादा कम्युनिस्टों को मौका दिया है नहीं दिया? अब ममता दी को भी मौका दिया या नहीं दिया? जोर से बोलो, दिया है नहीं दिया? किसी ने बंगाल का भला किया है क्या? किया है क्या? कांग्रेस ने किया है? कम्युनिस्टों ने किया है? ममता दी ने किया है क्या? तो मित्रों, एक मौका भारतीय जनता पार्टी को दे दो। मैं आपको कहना आया हूं, मोदी जी के नेतृत्व में हम सोनार बांग्ला का निर्माण फिर से एक बार करेंगे। सोनार बांग्ला का। ये कांग्रेस, कम्युनिस्ट, ममता दीदी बंगाल का भला नहीं कर सकती है। तृणमूल कांग्रेस और कांग्रेस एक ही सिक्के के चट्टे पट्टे है, एक ही सिक्के के चट्टे पट्टे। कैसी स्थिति? कांग्रेस थी तब गरीबी की शुरुआत हुई, कम्युनिस्ट आए, हिंसा चालू रही। ममता दी ने गरीबी और हिंसा दोनों तो चालू ही रखे, साथ में सिंडिकेट भी चालू कर दी, और ये आज तीनों की चक्की में बंगाल फीस रहा है। मित्रों, चिट फंड, आप लोगों को शायद ममता जी का एक गुण मालूम नहीं है। मैं बताऊं? ये बहुत अच्छा पेंटिंग करती है। मालूम है आपको? भाई, महंगे से महंगा पेंटर होगा तो उसकी पेंटिंग कितने रुपए में बिकेगी? बताओ भाई। 25,000, 50,000, लाख, 10 लाख, 50 लाख, बस। ठीक है ना?
अबे ममता दी की पेंटिंग चिट फंड वाले करोड़ों में खरीदते हैं। अब सैया भय कोटवाल तो डर का है का? पेंटिंग खरीदने वाला मित्रों, पेंटिंग खरीदने वाला अगर मुख्यमंत्री बन जाए तो चिटफंड वाले पकड़े जाएंगे क्या? जरा जोर से बोलो, पकड़े जाएंगे? मित्रों, 25 लाख से ज्यादा बंगाल के लोगों की गाढ़ी कमाई, पसीने की कमाई ये चिट फंड वाले चाऊ कर रहे हैं। इसकी अगर परिवारों की लाइन लगाए तो यहां से कलकत्ते तक लंबी लाइन हो, इतने लोगों का पैसा खा गए। मैं आपको कहने आया हूं, एक बार परिवर्तन करिए, ममता को उखाड़ कर फेंक दीजिए, कमल की सरकार बनाइए। ये चिट फंड वाले जो पैसा खा गए हैं, आना पाई का पैसा उल्टी कराकर आपके पास वापस दिलाने का काम ये भारतीय जनता पार्टी की सरकार करेगी। वो नहीं कर सकते क्योंकि उनकी पेंटिंग खरीदी गई है। वो नहीं कर सकते, इनके सांसद इसमें लिप्त है। हमारे मन में कोई खोट नहीं है, एक एक को ढूंढ कर हम सीधा करने का काम करेंगे। ये बांग्लादेश की सरहद पर हर रोज गौ तस्करी होती। आप मानते हो कि गौ तस्करी रुकनी चाहिए या नहीं रुकनी चाहिए? जरा जोर से बोलो, रुकनी चाहिए या नहीं रुकनी चाहिए? ये जो माफिया गौ तस्करी कराते हैं किस पार्टी में है बताओ भाई? जोर से बोलो, किस पार्टी में है? जोर से बोलो, किस पार्टी में है? वो रोक सकते हैं गौ तस्करी? वो रोक सकते हैं? मित्रों, वो घुसपैठ रोक सकते हैं क्या? घुसपैठ रोक सकते हैं? घुसपैठिए उनकी वोट बैंक है, वो नहीं रोक सकते। मैं आपको गारंटी देने आया हूं, भाजपा को जिता दो, घुसपैठिए तो क्या, परिंदा भी पैर मारकर यहां नहीं आ सकेगा। एक एक घुसपैठियों को निकालने का काम करेंगे। अगर घुसपैठियों से मुक्त अगर बंगाल बनाना है तो ममता दीदी कांग्रेस और कम्युनिस्ट नहीं बना सकते। उनको घुसपैठियों के वोट चाहिए। घुसपैठियों से मुक्त अगर बंगाल बनाना है तो केवल और केवल नरेंद्र मोदी और भारतीय जनता पार्टी बना सकते हैं और कोई नहीं बना सकता। मित्रों, दिन कैसे आ गए? हमारा ही देश है, हमारा ही बंगाल है। सरस्वती पूजा करने जाओ तो गुंडे हमला कर देंगे, दुर्गा पूजा करने जाओ तो गुंडे हमला कर देंगे। आप मुझे बताओ, बंगाल के अंदर सरस्वती पूजा और दुर्गा पूजा होनी चाहिए या नहीं होनी चाहिए? जोर से बोलो, होनी चाहिए या नहीं होनी चाहिए? मैं कहना चाहता हूं, अगर बंगाल के अंदर सरस्वती पूजा और दुर्गा पूजा नहीं हुई तो कहां, पाकिस्तान में जाकर करेंगे? यहीं पर होगी और अब आप रोक नहीं सकते हो। मित्रों, मैं आपको कहने आया हूं, भारतीय जनता पार्टी के कार्यकर्ता ये सुनिश्चित करेंगे कि सरस्वती पूजा और दुर्गा विसर्जन बड़ी आन बान और शान के साथ पश्चिम बंगाल के अंदर हो। इस प्रकार का मोदी जी ढेर सारी योजनाएं भेजते, बंगाल के गरीब के लिए, बंगाल के किसान के लिए, बंगाल की बेटियों के लिए। ममता दी इसके नाम बदल देती। मोदी जी योजना भेजते हैं, बेटी बचाओ बेटी पढ़ाओ, वो कहते हैं कन्याश्री योजना। मोदी जी खाद्य सुरक्षा भेजते हैं, वो कहते हैं खाद्य साथी योजना। मोदी जी प्रधानमंत्री ग्राम सड़क योजना भेजते हैं, वो कहते हैं बांग्लार ग्राम सड़क योजना। हम स्वच्छ भारत भेजते हैं, वो निर्मल बांग्ला की बात करते हैं। हम प्रधानमंत्री आवास योजना देते हैं, वो बांग्लार ग्रामीण आवास योजना बनाते हैं। अब देखिए भैया, चावल मोदी जी ने भेजा, टॉयलेट मोदी जी ने भेजा, रोड मोदी जी ने बनाया, स्वच्छ भारत के लिए काम मोदी जी ने किया, खाद्य सुरक्षा मोदी जी ने सुनिश्चित करी और ममता दी तृणमूल का थप्पा लगाती। वो समझती है कि जनता को कुछ मालूम नहीं है। पूरी जनता को मालूम है 2 रुपया किलो जो चावल आता है वो भारतीय जनता पार्टी की नरेंद्र मोदी सरकार देती है। ये गांव को जोड़ने वाले जो रोड बने हैं,
वो भारतीय जनता पार्टी की नरेंद्र मोदी सरकार बनाती है। मित्रों, मैं आपको बताना चाहता हूं, नरेंद्र मोदी जी आने के बाद इस देश की 6 करोड़ गरीब माताओं को गैस का चूल्हा देने का काम ये भारतीय जनता पार्टी की सरकार ने। अभी अभी एक आयुष्मान भारत योजना लेकर आए। मुझे बताओ भैया, गरीब का बाप, गरीब की मां बीमार हो जाए तो उसको इलाज का अधिकार है या नहीं है? जरा जोर से बोलो, इसका भी इलाज होना चाहिए नहीं होना चाहिए? मोदी जी ने योजना बनाई 50 करोड़ गरीब और 10 करोड़ गरीब परिवारों के लिए 5 लाख तक की सब खर्चा नरेंद्र मोदी सरकार उठाने वाली है। इसमें आपको अच्छा लगता है, बुरा लगता है? जोर से बोलो, अच्छा लगता है, बुरा लगता है? ममता दी हम पर खफा हो गई, पोस्ट ऑफिस का घेराव करती हैं, कार छीन लिए जाते हैं। उनको डर है कि गरीब का कैंसर का ऑपरेशन हो गया तो वो नरेंद्र मोदी को वोट देगा। अरे इतना तो पाप मत करिए, इतना तो पाप मत करिए। किसी को कैंसर हो गया, दिल का दौरा पड़ गया, लकवा हो गया, किसी के घुटने बदलाने हैं, ये सारी चीजें बंगाल के लोगों का अधिकार है मित्रों, जो आपको नहीं मिलता है। ममता दीदी रोकती है। मित्रों, हमारे शरणार्थी जो आए हैं, हिंदू है, सिख है, जैन है, उनको नागरिकता मिलनी चाहिए या नहीं मिलनी चाहिए? बंगाल में बोलिए जरा, मिलनी चाहिए या नहीं मिलनी चाहिए? जोर से बोलिए, मिलनी चाहिए ना मिलनी चाहिए? मोदी जी इनको नागरिकता देना चाहते हैं, सिटीजनशिप अमेंडमेंट बिल लेकर आए हैं। मैं ममता दी को पूछना चाहता हूं, राज्यसभा के अंदर अब सिटीजन अमेंडमेंट बिल का समर्थन करेगी या नहीं करेगी? मेरी बंगाल की जनता को जरा बता दो। बताना चाहिए नहीं बताना चाहिए भाई? जोर से बोलो, बताना चाहिए नहीं बताना चाहिए? घुसपैठिए आते हैं, उनका स्वागत है। ये रोहिंग्या चले आते हैं, उसका स्वागत है। और जो शरणार्थी अपना धर्म बचाने के लिए, अपने बहू बेटियों की इज्जत बचाने के लिए यहां आए, इसके लिए जगह नहीं है। मित्रों, मैं बंगाल में बसे हुए हर शरणार्थी को कहना आया हूं, आप सभी को सिटीजनशिप देने का काम ये भारतीय जनता पार्टी की नरेंद्र मोदी सरकार करेगी। मित्रों, ये बंगाल किस तरह से चलता है? कॉलेज में एडमिशन चाहिए तो टोल टैक्स देना पड़ता है, शिक्षक की जॉब चाहिए टोल टैक्स देना पड़ता है, जन्म का प्रमाण पत्र चाहिए घूस देनी पड़ती है, मृत्यु का प्रमाण पत्र चाहिए तो भी घूस देनी पड़ती है, मनरेगा में काम चाहिए घूस देनी पड़ती है, विधवा पेंशन करना है घूस देनी पड़ती है। मित्रों, ये सारी चीजों को अगर बंद करना है तो भारतीय जनता पार्टी की सरकार बनानी पड़ेगी। मित्रों, अभी अभी राहुल बाबा भी यहां घूमते हैं। मैं आपको बताने आया हूं, 10 साल तक यूपीए की सरकार थी, सोनिया मनमोहन की सरकार थी। उस वक्त सरकार में 2G थे, राहुल गांधी और सोनिया गांधी। कितने जी थे भाई? जरा जोर से बोलो। अब 2G थे तो भी 12 लाख करोड़ के घपले घोटाले भ्रष्टाचार किया। कितना करोड़ का किया? अगर अब तीसरा जी आ जाएगा तो कितना करोड़ का होगा भाई? अब प्रियंका जी भी आ गई है, 2G के साथ तीसरा जी जोड़कर और भ्रष्टाचार करने की लंबे समय की योजना कांग्रेस ने बनाई है। मित्रों, कांग्रेस और तृणमूल दोनों एक ही थैली के चट्टे पट्टे हैं। कांग्रेस को भी, अरे यार सब होंगे, चिंता मत करो तुम, सबके सब होंगे। मित्रों, कांग्रेस में भी परिवारवाद है, कांग्रेस में भी सोनिया के बाद राहुल जी है, नेहरू जी के बाद इंदिरा गांधी, इंदिरा गांधी के बाद संजय गांधी, संजय गांधी के बाद राजीव गांधी, राजीव गांधी के बाद सोनिया गांधी, सोनिया गांधी के बाद राहुल गांधी। यहां पर भी ममता जी के बाद उनका भतीजा तैयार बैठा है। भैया, आप सहमत हो इससे? सहमत हो? ये परिवारवाद देश का भला नहीं कर सकता।
ये लोग कहते हैं कि देश को एक मजबूर सरकार चाहिए, मजबूर सरकार। भारतीय जनता पार्टी कहती है देश को मजबूर नहीं, मजबूत सरकार चाहिए, मजबूत सरकार चाहिए। मुझे बताओ, मजबूर सरकार चाहिए या मजबूत? जरा जोर से बोलो, मजबूर सरकार चाहिए या मजबूत? अगर मजबूत सरकार करनी है तो भारतीय जनता पार्टी के अलावे कोई नहीं दे सकता। नरेंद्र मोदी जी के अलावे मजबूत सरकार कोई नहीं सकता। हम कहते हैं कि सरकार लीडर चलाना चाहिए, नेता चलाना चाहिए। हम कहते हैं सरकार नेता चलाना चाहिए, ये कहते हैं सरकार डीलर चलाना चाहिए, दलाल चलाना चाहिए। आपको बताइए भाई, आप लोग बताइए भैया, लीडर वाली सरकार चाहिए या डीलर वाली? जरा जोर से बोलो, लीडर वाली चाहिए या डीलर वाली? ये लीडर वाली सरकार हम ही दे सकते हैं। मोदी जी के नेतृत्व में हम नए भारत का निर्माण करना चाहते हैं। बंगाल को भारतीय जनता पार्टी ने ये 5 साल के अंदर 4 लाख करोड़ रुपया दिया है। कितना दिया है भाई? आपके गांव में पहुंचा है क्या? पहुंचा है? बताओ। 24 घंटा बिजली आती है क्या? ये 4 लाख करोड़ कहां गया? अभी कहां गया? ये ममता बनर्जी की सिंडिकेट में भेंट चढ़ गया, भेंट चढ़ गया। अगर इससे मुक्ति पाना चाहते हो तो भारतीय जनता पार्टी की सरकार बनाना पड़ेगी। 2019 में बंगाल में से लगभग 23 से ज्यादा सीटें जिताकर बंगाल में भी भाजपा सरकार बनाने की नींव डालनी। मुझे बताइए, आप सभी लोग 2019 में मोदी जी की सरकार बनाने के लिए तैयार है क्या? जोर से बोले, तैयार है? कमल के निशान पर बटन दबाओगे? भारतीय जनता पार्टी को जिताओगे? बंगाल में भाजपा सरकार बनाओगे? 23 से ज्यादा सीटें लाओगे? मोदी जी को फिर से प्रधानमंत्री बनाओगे? तो मेरे साथ दोनों हाथ ऊपर उठाइए, बंगाल में परिवर्तन की मुट्ठी बींचिए और प्रचंड आवाज से बोलिए, भारत माता की, भारत माता की, भारत माता की, वंदे मातरम। হ্যালো, কয়েক জায়গায় গাড়ি আটকানো হচ্ছে, ভাঙার চেষ্টা করা হচ্ছে। আপনারা সবাই একসঙ্গে যাবেন, আমরা আছি, চিন্তা করবেন না। কোথাও কোথাও গাড়ি আটকানো হচ্ছে, বাইক আটকানো হচ্ছে, একসঙ্গে তৈরি হয়ে যাবেন, ভয় করবেন না, আমরা সঙ্গে আছি। যেখানে যেখানে গাড়ি ভাঙচুর খবর আসছে একসঙ্গে যান, যারা ভাঙছে তাদেরকে ভেঙে দিন। সব একসঙ্গে যান, সব একসঙ্গে যান, খুঁজে বার করুন কারা কারা ভাঙছে।